স্বাধীন, তোমাকে এখানে ডেকেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি কি জানো সেই কারণটা কি হতে পারে? কথাটি বলেন সেনাবাহিনীর কমান্ডার অফিসার। তারা স্বাধীনকে একটি মিশনে পাঠিয়েছিল। স্বাধীন মিশনটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করে এসেছে, তাই সেনা কমান্ডার তাকে বাহবা দিচ্ছেন। তার জন্য তারা একটি বড় করে স্বাধীনের জন্য সম্মান জানার ব্যবস্থা করেছেন। স্বাধীন তো এসে একেবারে হতবাক হয়ে গেছে। তার উপর সেনা কমান্ডারের এই রকম কথা শুনে সেনা কমান্ডারও স্বাধীনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি নিশ্চয়ই অনেকটা হতবাক হয়ে গেছো। আমরা চাই দেশের জন্য যে এরকম গৌরবময় অর্জন এনে দিয়েছে তাকে নিশ্চয়ই আমাদের থেকে কিছু একটা দেওয়া উচিত। তার জন্য আমরা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তোমার কাছ থেকে জানি ছেলেরা আরো অনেক মোটিভেশন পায় তার জন্য। স্বাধীন সেনা কমান্ডারের এরকম কথা শুনে অনেকটাই হতবাক হয়ে গেল। কারণ সে ভেবেছিল ঠিক এই রকমটা হওয়ার নয়। নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে, যেভাবে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে এসেছে। বুঝতে পারছে না তো কি হয়েছে এখানে। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। প্রতিদিনের ন্যায় আজও স্বাধীন ফ্রেশ হয়ে তার ইউনিফর্ম পরে তার কাজে চলে আসে। স্বাধীনকে এরকম লেট দেখাচ্ছে না, কমান্ডার একটু রেগে গিয়ে তাকে বলে, তুমি কি কোনো জায়গায় ঠিকমতো পৌঁছতে পারো না? সব জায়গায় এরকম বরখেলাপি কিন্তু আমার একদমই পছন্দ না। সকলে তোমার নামে অনেক পছন্দ করে কেন, আজও তো আমি জানতে পারলাম না। 3 মাস হয়ে গেল আমি এখানে পোস্টিং নিয়ে এসেছে, সকলে শুধু তোমার সুনাম গায়। আজকে তোমার এই সুনামের মূল পরিচয় দিতে হবে। তোমাকে আমি পাঠাবো একটা অপারেশনে, কিন্তু অপারেশনটা সফল হয়ে আসতে হবে, না হলে তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হবে। সেনা কমান্ডার এই রকম তীক্ষ্ণ কথা দেখে স্বাধীন একটু রেগে গিয়ে বলে উঠল, আই এম সরি স্যার, দেরি করে আসার জন্য। এরপর থেকে এরকম আর হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। স্বাধীনের মুখ থেকে এইরকম এক্সকিউজ শুনে সেনাপ্রধান একটু রেগে গেল আর স্বাধীনকে কড়া গলায় বলে উঠল, আমি কিন্তু আগেই বলেছে কোনো প্রকার এক্সকিউজ শুনতে চায় না। তোমাকে অপারেশনে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে এরকম টাইমের বরখেলাপি করবে না। আর তোমাকে এই মিশনের সম্পর্কে সব কিছু বুঝিয়ে দিবে শরীফুল। স্বাধীনকে আরও অনেক ভালো মন্দ কথা বলে সেনা কমান্ডো সেখান থেকে চলে গেলেন। সেনা কমান্ডো চলে গেলে শরীফুল স্বাধীনের কাছে গিয়ে একটা ঘুষি দিয়ে বলে উঠল, তোকে না কতবার বলেছি এই সেনা কমান্ডোটা ভালো না, সময়ের পর খেলাবো, কিন্তু একদমই পছন্দ করে না। তুই একটু তাড়াতাড়ি আসবি না? আর এই নে ফাইল, এখানে অপারেশনের সকল কাজকর্ম লেখা আছে। আপনারা এখনও বুঝতে পারছেন না তো শরীফুল স্বাধীনের সাথে এইরকমভাবে কথা বলছে কেন? কারণ তারা দুইজন ফ্রেন্ড, একই কলেজে একই স্কুলে পড়েছে সেই শুরু থেকে। তার কারণেই তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব। শরীফুলের বাবা এখানে একজন বড় আর্মি কমান্ডার ছিলেন, সেই সুবাদে শরীফুল চাকরি পেয়েছে। আর সে একা করবে না বলে স্বাধীনকেও সাথে নিয়েছে চাকরিতে। এই ফেরতাদের মধ্যেকার বন্ধুত্ব। এরপর স্বাধীন বলতে লাগলো, আরে শালা, তোর বাবাকে আমি কতদিন বললাম আঙ্কেল চাকরিটা ছাড়বেন না। দেখ, তোর বাবার বদলে কত বড় একটা হারামি কর্নেল এসেছে। আমি উনার মেয়ের সাথে প্রেম করে উনার কাছে দৌড়া খেয়েছি নাকি? শুধু আমার সাথে এরকম কেন করে বলতে পারবি? স্বাধীনের এরকম কথা শুনে হতভম্ব হয়ে গেল শরীফুল আর বলতে লাগলো, কিরে শালা, আমার কি কোনো বোন আছে যে তুই বিয়ে করবি? তোর তাও ছোট একটা বোন আছে, আমি তোকে শালা বলতে পারি। আর বাবা কতদিন কাজ করবে বল? সেই ছোট থেকে দেখছি সে কাজ করছে, আর কতদিন তাই তাকে অবসর নিতে বলেছি। আর কে জানতো তার বদলে এরকম একটা হারামি কমান্ডার আসবে এখানে। এছাড়াও তাদের দুজন বন্ধুর মাঝে আরও অনেক কথাবার্তা হয়। এবার আসুন গল্পের নায়ককে পরিচয় করিয়ে দেয়া যাক। গল্পের নায়ক স্বাধীন শেখ। সে বাবা মায়ের প্রথম সন্তান। অবশ্য তার একটা ছোট বোন আছে, কেবলমাত্র ক্লাস 1-এ পড়ে। আর নায়িকাকে তো গল্পের সাথে থাকলেই চিনতে পারবেন। এরকমভাবে কেটে গেল আরও 2টা দিন। স্বাধীন অপারেশনের পূর্ব প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেনাবাহিনীর কর্নেল এসে তাকে বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো ওই ফাইলটাতে ছিল না। তোমাকে অপারেশনের জন্য পাঠানো হবে একটা কলেজে। সেই কলেজের স্যার অনেক অপকর্মের সাথে জড়িত। আর কিছুদিন পর পর কলেজ থেকে মেয়ে হারিয়ে যায়, কই যায় কোনো খোঁজ পাওয়া যায় না তাদের। আমাদের ডিপার্টমেন্টের সন্দেহ এই কাজটার সাথে কলেজের প্রিন্সিপালের হাত আছে। তাই তোমাকে ওখানকার কলেজের সামনে পাগল রূপে ঘুরে বেড়াতে হবে।
বুঝতে পেরেছো কি ব্যাপারটা? স্বাধীন তো অবাক হয়ে যায়। পাগল রূপে ঘুরতে হবে কলেজের সামনে দিয়ে, এরকম কথা লেখা থাকলে কখনো সে অপারেশনে যেতই না। ওর কি করার, যেহেতু ওপর থেকে নির্দেশ তার উপরে এসেছে, কাজটা তো করতেই হবে। সেইভাবে সে কেন একা করবে, সাথে বন্ধুকে নিয়ে যাক। সে মুচকি হেসে বলে, স্যার আমি তো যেতে রাজি। একা এক অপারেশন করব, আমার সাথে একজনকে পাঠালে ভালো হয়। আমি বলতে চাচ্ছিলাম আমার সাথে শরীফুলকে পাঠিয়ে দিন। স্বাধীনের এইরকম কথা শুনে শরীফুল অবাক হয়ে যায়। শরীফুল মনে মনে ভাবতে লাগলো, শালা নিজে যাবে যাক, আমাকে আবার নিয়ে যাবে কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ঘাপলা আছে। শরীফুলের এই রকম চিন্তা ভাবনার মাঝে সেনা কমান্ডার তাকে বলে উঠল, শরীফুল, তাহলে তুমিও স্বাধীনের সাথে যাও। দুই বন্ধু একসাথে কাজ করলে কাজটা অনেক সহজ হবে। যাও তুমি ওর সাথে। সেনাপ্রধানের এই রকম কথা শুনে স্বাধীন ভাবতে লাগলো কি করে এখান থেকে ছাড়া পাওয়া যায়, কিন্তু তার কোনো কুল খুলতে পেল না। অবশেষে স্বাধীনের সাথে তাকে যেতেই হলো। হঠাৎ স্বাধীন শরীফুলের দিকে তাকায়, দেখতে পেল শরীফুল তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সেনা কমান্ডার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে সেই রুম থেকে চলে গেল। সেনা কমান্ডার রুম থেকে চলে যেতেই শরীফুল স্বাধীনকে মারতে লাগলো আর বলতে লাগলো, শালা তুই যাবি যা, আমাকে কেন নিলি এর মাঝে? আমাকে না জড়ালে হতো না? যখন কল দিলি তখন তোর কাছে চলে যেতাম, কিন্তু পাগলের বেশে রাস্তার পাশে বসে থাকতে কীরকম দেখায় না বল? শরীফুল এই রকম কথা বলা দেখে স্বাধীন একটু হেসে ওঠে। তারপর শরীফুলের দিকে তাকিয়ে সে বলে উঠল, দেখ, মিশনে তো যাবই, পাগল হয়ে থাকতে হবে। তাহলে আমি কেন, তুইও থাক আমার সাথে। দুই বন্ধু একলগে পাগলের ভিতর থাকবো, টাকা নিয়ে মারামারি করব, এটাই তো ভালো হবে। একা একা মিশন করতে ভালো লাগবে না, তার জন্য তোকে সাথে নিয়েছি, এছাড়া কিছুই না। স্বাধীনের এই রকম কথা শুনে রেগে উঠে মারতে লাগলো শরীফুল। অনেকক্ষণ মারার পর শরীফুল ক্লান্ত হলো আর বসে পড়লো। দুজন একলগে হাসতে লাগলো। দুজন হাসছে কিনা তাও তারা নিজেরাই বুঝতে পারছে না। জীবনে এক নতুন অ্যাডভেঞ্চার হবে, পাগল সেজে ঘুরতে হবে। এভাবেই কেটে গেল আরও 2টা দিন। তারপর কমান্ডো দেয়ালের নির্দেশ অনুযায়ী তারা একটা কলেজের গেট তাদেরকে নামিয়ে দিয়ে আসলো। কেমন যেন শুনশান কলেজটা। তাদের ইচ্ছা হচ্ছিল কলেজটার ভেতরে গিয়ে কলেজটা পর্যবেক্ষণ করতে, কিন্তু না, কমান্ডারের দেওয়া নির্দেশ অনুযায়ী তাদেরকে চলতে হবে। তাদের দুজনের মনে হচ্ছিল মিশনটা কমপ্লিট করতে সর্বনিম্ন 15 থেকে 20টা দিন লাগবে। এই 20টা দিন তারা কোথায় থাকবে? তখনই শরীফুল বলে উঠল, শালা আমাকে তো সাথে নিয়ে আসলি, রাতে কোথায় থাকবো কি খাবো কিছুই তো বুঝছি না। বিয়েটা আপন তো করতে পারলাম না, আর তুই আমাকে পাগল বানিয়ে দিলি। আগে অপারেশনটা শেষ হোক, তারপরে তোর ব্যবস্থা আমি নিচ্ছি। তারপর দুজনে গিয়ে পাগল বেশি বসে রইল কলেজের গেটের সামনে। সকাল 7টা বাজে, সেরকম মানুষ নেই কলেজের আশেপাশে। তাই স্বাধীন এগিয়ে গিয়ে শরীফুলকে বলে উঠল, আমার তো তাই মনে হচ্ছে, মিশনটা কমপ্লিট করতে কমপক্ষে 15 থেকে 20 দিন লাগবে। কোথায় থাকবো, কি খাবো? কমান্ডোর তো বলেছে যে রাস্তায় থাকতে কলেজের সামনে, আরে খাবার খেতে বলছে যে কোনো একটা হোটেলের বাইরে। কেউ যেন জানতে না পারে যে ছদ্মবেশ ধরে তারা এখানে ঘোরাঘুরি করছে, এরকমভাবে থাকতে হবে। স্বাধীনের এইরকম কথা বলা দেখে শরীফুল তার দিকে এগিয়ে গেল আর একটা ঘুষি লাগিয়ে বলল, শালা তুই তো মরবি মরবি, সাথে আমাকে নিয়েও মারবি নাকি? এভাবে পাগল বসে থাকবো রাস্তায়? এভাবে দুজনে আরও কথা বলে কলেজের গেটে চলে গেল। স্বাধীন একটা ময়লা মাখানো চাদর গায়ে গুটি গুটি মেরে শুয়ে আছে কলেজের গেটের সামনে। সে ঠিকই শুনতে পারছে কে কি বলছে, কারা কোনখানে যাচ্ছে। একটু পর কলেজের সামনে একটা রোলস রয়েলস গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে একটি মধ্যবয়স্ক লোক নেমে আসলো আর সবাই তাকে সালাম দিতে লাগলো। স্বাধীনের মনে হচ্ছে এটাই তাহলে কলেজের প্রিন্সিপাল। একটা সামান্য প্রিন্সিপাল হয়তো রোলস রয়েলস গাড়ি নিয়ে কলেজে আসবে, এটা তো সকলের কাছে সন্দেহজনক। স্বাধীনের কাছেও তার ব্যতিক্রম হলো না। কার কাছে লুকিয়ে রাখা একটা হকিটকি নিয়ে কমান্ডোরকে কল দিল আর বলতে লাগলো, স্যার, আমাদের সন্দেহটাই রাইট। কলেজের প্রিন্সিপাল আজ স্কুলে রোলস রয়েলস গাড়ি নিয়ে এসেছে, যা কিনা কলেজের প্রিন্সিপালের কখনো সম্ভব না কিনা।
দেশে নামি দামি ব্যবসায়ীরা রোলস রয়েলস গাড়ি নিয়ে ঘুরতে পারেন, সেখানে সাধারণ একটা কলেজের প্রিন্সিপাল রোলস রয়েলস নিয়ে ঘুরে অবশ্যই সন্দেহজনক। আপনাকেও সব সময় আমরা এখানকার সকল রিপোর্ট আপনাকে জানাবো। রাখি স্যার। এই বলে স্বাধীন কল কেটে দিল। সেনাবাহিনীর কমান্ডার হচ্ছে ছেলেটাকে যেরকম ভেবেছিল সে সেরকমটা নয়, অনেক বুদ্ধিমান। স্বাধীন কলেজের গেটের সামনে শুয়েছিল, তখনই একটা মেয়ে তাকে ডাকছে। যেহেতু তার পরনে একটা নোংরা কাপড় এবং তার নোংরা কাপড় জড়িয়ে শুয়ে আছে, তাকে কে কেন ডাকবে এই ভেবে সে বাহির হয়ে মুখ বের করে দেখে একটা মেয়ে তাকে ডাকছে। স্বাধীন তো হাঁ করে আছে, এরকম সুন্দরী মেয়ের সাথে আগে কখনো দেখেনি স্বাধীন। কীরকমভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলে উঠল, এই যে আমি আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আপনার কি অনেক ক্ষুধা লাগছে? কিছু খাবেন? মেয়েটি এরকম কথা শুনে স্বাধীন চাইছিল না তার কাছ থেকে মেয়েটি সরে যাক, যদি তার কিছু সময় তার কাজে থাকতো। তাই মাথা নাড়িয়ে সম্মতি ছাড়ানো হয়েছে তার ক্ষুধা লাগছে। অমনি মেয়েটা সেখান থেকে চলে গেল। একটু পর মেয়েটি আবারও ফিরে আসলো, তার হাতে এক প্যাকেট বিরিয়ানি এবং একটা পানির বোতল। স্বাধীনের দিকে পানির বোতলের বিরিয়ানি প্যাকেটটি এগিয়ে দিয়ে বলে উঠল, এই নাও ভাইয়া, খাও। এখানে তো তোমাকে এর আগে কখনো দেখিনি। তুমি কি কথা বলতে পারো না? স্বাধীন কী ভাববে ভাবতে লাগলো। সে ভেবে বলে উঠল, আমি কথা বলতে পারি, আর আপনাকে ধন্যবাদ আমাকে খাবারগুলো দেওয়ার জন্য। কথাটি শুনে মেয়েটি সেখান থেকে উঠে চলে গেল। পেছন থেকে তার বান্ধবী দেখতে পেল যে ছেলেটাকে সে খাবার দিয়ে যাচ্ছে, অমনি তাকে পেছন দিক থেকে ডেকে উঠল। এই সুইটি, শোন শোন, তোকে না কতক্ষণ ধরে রাখছি, কিছু তো শুনতে পাচ্ছিস না? আচমকা কারো ডাক শুনে সুইটি পেছনের দিকে তাকালো। দেখতে পারলো তার বেস্ট ফ্রেন্ড পাপিয়া সেই ছোট্ট থেকে দুজন একসাথে লেখাপড়া করে, সেই সুবাদে একটা ভালো বন্ধুত্ব তাদের মাঝে। একটু পর সুইটির কাছে পাপিয়া চলে আসলো আর বলতে লাগলো, কিরে, তোর খবর কি? ছেলেটা কি এভাবে সাহায্য করলি কেন? কাউকে দেখতে পারিস না? আর তুই তো গরিব মানুষকে অনেক ঘৃণা করিস, কিন্তু ছেলেটাকে এইভাবে সাহায্য করলি কেন? এর উত্তর সুইটির কাছে নেই। কেন জানি কলেজের সামনে একটা লোককে তো এভাবে শুয়ে থাকতে দেখে ময়লা মাখা কাপড় নিয়ে তার অনেক মায়া জন্মালো। তাই স্বাধীনকে গিয়ে ডাক দিয়ে খাওয়া দিল। সুইটি এভাবে ভাববান দেখে পাপিয়াকে বলল, কিরে, কি ভাবছিস তুই? যে কখন থেকে দেখছি কি যেন ভাবছিস তুই। কি ব্যাপার বলতো তোর? হঠাৎ এরকম প্রশ্নে সুইটি হতভম্ব হয়ে যায়। পাপিয়ার দিকে চেয়ে শুকনো ঢোক গিলে সুইটি বলতে লাগলো, আরে তেমন কিছুই না। তুই তো জানিস গরিবদেরকে আমার একদম পছন্দ না। কেন জানি আজ এই ছোট লোকটা দেখে উপকার করতে মন চাইছিল, এই আর কি, এছাড়া অন্য কিছু না। সুইটির এরকম কথা শুনে পাপিয়া তো বেশ রেগে যায়। রেগে বলে ওঠে, কখনো কাউকে নিয়ে এইভাবে মন্তব্য করতে নাই সুইটি। আর ছেলেটা দেখে কি তাকিয়েছিস? দেখে তো মনে হচ্ছে পাগল। ওকে আর কি বুঝবি বল? আমি জানি তুই গরিবকে পছন্দ করিস না, কিসের জন্য, কিন্তু এর মানে এই না যে সকল গরিব লোক একরকম। পাপিয়ার এরকম কথা শুনে সুইটি স্তব্ধ হয়ে দাঁড়ায়। ছেলেটার দিকে আরেকবার তাকিয়ে দেখতে লাগলো। আর সুইটি মনে মনে বলছে, এত সুন্দর একটা ছেলে দেখতে, কি কিউট, শুধুমাত্র গায়ের নোংরা জামা পরা। ছেলেটা কি আসলেই পাগল, নাকি নতুন কোনো উদ্দেশ্য আছে? আরে সুইটি, পাগল হলি নাকি তুই? সে পাগল বেশি এখানে থাকতে যাবে কেন? নিশ্চয়ই পাগল, সেই জন্যই এখানে এভাবে শুয়েছিল। সুইটি এরকম ভাবতে লাগলো। হঠাৎ পাপিয়ার ডাকে ভাবনা থেকে ফিরে আসলো। পাপিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, কিরে, কি হয়েছে তোর? এরকম করছিস কেন বল? আমি গরিবদের পছন্দ করি না, কেন তুই তা ভালো করে জানিস। তারপরে তুই আমার সাথে এরকম করছিস কেন বল? আজকে এরকমভাবে শুয়ে থাকতে দেখে ছেলেটাকে অনেক খারাপ লাগছিল, তাই কাছে গিয়ে ডাক দিলাম। সে বলে অনেক ক্ষুধা লাগছে, এক প্যাকেট বিরিয়ানি এনে দাও, এই জন্যই এনে দিলাম, তাছাড়া কিছুই না। আর হ্যাঁ, গরিবদের ঘৃণা করি, আমি ঘৃণা করেই যাব। সুইটির এইরকম কথা শুনে পাপিয়া অনেকটাই হতভম্ব হয়ে যায়। পাপিয়া সুইটির দিকে তাকিয়ে বলে উঠল, থাক বাবা, এ বিষয়ে আর নাই যাই, আজকে ফুল ক্লাস করে তবেই বাড়ি যাব। এরপর দুজনে ক্লাসরুমের দিকে অগ্রসর হলো। তারপরে তারা দুজনে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। এদিকে স্বাধীন ভাবতে লাগলো, মেয়েটা কত সুন্দর, গরিবদেরকে আবারও শ্রদ্ধা করে। এরকম মেয়ে যদি বউ হতো।
এই কথাগুলো ভাবছে আর নিজে নিজে হেসে হেসে উঠছে। তাই এইরকম হাসা দেখে কলেজের ছেলেমেয়েরা বুঝে গেল যে আসলেই ছেলেটা পাগল। কলেজের বাহিরে সেরকম একটা ছেলের আনাগোনা নাই। তখন আবার ময়লা কাঁথা দিয়ে শুয়ে পড়ল। শুয়েই ওপাশে থাকা শরীফুলকে কল দিল আর বলতে লাগলো, বন্ধু, খাওয়া দাওয়া কি করছিস তুই? অন্যদিকে শরীফুল বাহিরে তাকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিল। হঠাৎ দেখতে হলো তার বালিশের নিচে কাঁপাকাঁপি করছে। সে বুঝতে পারল কে একজন কল করেছে। তড়িঘড়ি করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ে স্বাধীনের এই রকম বোকামো কথা শুনে অনেকটাই রেগে গেল শরীফুল। শরীফুল রেগে স্বাধীনকে বলে উঠল, শালা কি করে খাবো বল? তুই আমাকে যে প্যারাডাই দিয়েছিস না, একবার শুধু মিশনটা শেষ হোক, তারপরে তোর ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, তুই কি কিছু খেয়েছিস? ওপাশ থেকে স্বাধীন হাসতে লাগলো। স্বাধীনের এরকম হাসা দেখে অনেকটা রাগ উঠে গেল। সে আবারও বলতে লাগলো, কিরে শালা, পাগল হলি নাকি? পাগলের ছদ্মবেশ ধরে আসল পাগল হয়ে গেলি নাকি? আমি তোকে বলছি তুই খাওয়া দাওয়া করছিস নাকি, আর তুই হাসছিস শুধুমাত্র। কাহিনি কি তোর বলতো? শরীফুলের এইরকম কথা শুনে স্বাধীন আশাবাদ দিল। স্বাধীন শরীফুলকে উদ্দেশ্য করে বলে উঠল, শালা, তোর মতো কি আমার ফকিরের কপাল রে? আমার তো রাজকপাল, রাজকপাল। স্বাধীনের এইরকম কথা শুনে অনেকটাই রেগে গেল শরীফুল। বলে উঠল, ভাই, তুই নিশ্চিত পাগল হয়ে গেছিস। এখান থেকে পাবনা খুব একটা দূরে না, চল তোকে রেখে তারপর আমি ফিরে আসবো আবার। শরীফুলের এইরকম কথা শুনে স্বাধীন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, আরে পুরো কথাটা তো শুনবি আগে। পুরো কথা না শুনে যেরকম ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছিস। আমি শুয়েছিলাম, একটি মেয়ে এসে আমাকে ডাক দেয়। আমি শোয়া থেকে উঠে খাতা থেকে মুখ বের করে দেখি একটা অনেক সুন্দরী পরী। আমি তো একদম ক্রাশ খেয়ে গেছি। স্বাধীনের এইরকম কথা শুনে শরীফুল হাসতে লাগলো আর বলে উঠল, শুধু দূর থেকে দেখে যা, কাছে যে আবার যদি প্রপোজ করে ফেলিস না, তাহলে তোকে কেউ আর পাগল ভাববে না। আর মেয়েটি সকলকে দিয়ে তোকে খোরাফিটুনি খাওয়াবে। কথাগুলো বলে শরীফুল হাসতে লাগলো। ওপাশ থেকে শরীফুলের এই রকম হাসা দেখে স্বাধীন ডেকে গেল। রেগে গিয়ে শরীফুলের উদ্দেশ্যে স্বাধীন বলে উঠল, আরে তুই আমার পুরো কথাটা তো শুনবি? তাহলে শুন কি হয়েছে। তারপরে স্বাধীন শরীফুলকে সকল কাহিনী বলতে লাগলো। তাদের দুজনের এই রকম কথা বলার মাঝে অনেকগুলো ছেলে বাইক নিয়ে কলেজের ভেতর ঢুকলো। স্বাধীন এই ইনফরমেশনগুলো শরীফুলকে দিয়ে দিল। ওই পাশ থেকে শরীফুল বলে উঠল, শোন, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আমরা চাই না এই স্কুল থেকে আর কোনো মেয়ে হারিয়ে যাক। এখানকার একটা মেয়ে বলতে গেলে 2 দিন আগেই নাকি এখান থেকে আরেকটি মেয়ে হারিয়ে গেছে। আজকে রাতে দুজন মিলে কলেজের ভিতরে ঢুকবো। নিশ্চয়ই প্রিন্সিপাল কলেজের ভিতরে এমন কোনো ক্লু রেখে যাবে যাতে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। এভাবে আরও কথা বলতে থাকে দুজনে। কথা বলতে বলতে শুয়ে পড়ে। অনেকটা খিদে লেগে যায়, তাই সে একটা ফুটপাতে যখন এর কাছে চলে এবং ফুটপাতে দোকানের সামনে বসে পড়ে, তাকে এইভাবে বসে পড়া দেখে দোকানদার বলে ওঠে, এই তুই ফাঁকে গিয়ে বয়, এখানে বসে থাকলে আমার কাস্টমার আসবে না তোর জন্য। দোকানদারের এই রকম কথা বলা দেখে স্বাধীন রেগে যায়। রেগে গিয়ে তার পকেট থেকে 50 টাকার নোট বের করে দোকানদারের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও টাকা, আমাকে ভাত ডাল দাও, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি দাও বলছি। খাওয়া দাওয়া শেষ করে আবারও শরীফুল কলেজের গেটের সামনে চলে আসে। তখনই দেখে একটা মেয়ে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর মেয়েটি তার দিকে এসে বলে, আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে তোমার। মেয়েটির এইরকম কথা বলা দেখে শরীফুল হতভম্ব হয়ে যায়। মাথা দিয়ে না সম্মতি জানালো। আসলে বুঝতে পারছে না তো মেয়েটি কে। মেয়েটি হচ্ছে পাপিয়া। একটু প্রয়োজনে কলেজের বাইরে আসে আর ছেলেটাকে এভাবে ময়লা মাখা জামা কাপড় পরা থাকতে দেখে এই কথাটি বলে ওঠে। পাপিয়া ঠিকই জানে ছেলেটা নিজে পাগল না হলে তো এরকম স্থানে এরকম ময়লা কাপড় পরে থাকার কথা না। তারপরও কেন জানি ছেলেটার জন্য তার মায়া কাজ করছে। ছেলেটির দিকে এক নজরে তাকিয়ে থাকে। একটু পর ক্লাসের উদ্দেশ্যে সেখান থেকে হাঁটতে লাগে আর মনে মনে বলতে লাগে, ছেলেটাকে তো দেখে কেউ মনে করবে না যে ছেলেটা পাগল। কত মায়া পড়া দৃষ্টি তার। মনে মনে শুধু এই কথাগুলো ভাবছে পাপিয়া। আবার একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে পাপিয়া বলে ওঠে, আল্লাহ, কখন কাকে কোন স্থানে ডাক দেয়
মুখেও বলতে পারে না কত সুন্দর একটা ছেলে। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসরুমে এসে দাঁড়িয়েছে পাপিয়া। এইরকম ভাবময় মুখ দেখে সুইটি বলে ওঠে, তোর আবার কি হলো? গেলি ভালো মুখে, আসলে এরকম গম্ভীর মুখ নিয়ে? নিশ্চয়ই এর মাঝে কোনো না কোনো কারণ আছে। হয়তো কোনো একটা ছেলে তোকে ডিস্টার্ব করেছে। একটিবার বল কোন ছেলে? তার অবস্থা দেখ আমি কি করছি। এরকম কথা দেখে পাপিয়া অবাক হয়ে যায়। সে ভাবছে কি আর সুইটি বলছে কি। এর মাঝে পাপিয়া সুইটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে কুত্তি, এরকম কোনো কিছুই হয় নাই। তোর বান্ধবী আমি, কোনো কিছুতে সাহস আছে আমাকে ডিস্টার্ব করার? পাপিয়ার মুখে এইরকম কথা বলা দেখে সুইটি ভ্যাবাচাকা খেয়ে যায় আর পাপিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে কি হয়েছে তোর? এরকম গম্ভীর মুখ নিয়ে আছিস কেন? আরে আমি একটা ছেলেকে দেখলাম বাইরে, বোধ হয় পাগল, পরনে কীরকম জানি ময়লা কাপড়, কিন্তু তুই ছেলেটাকে দেখেছিস ওই রকম, অনেকটাই কিউট সুন্দর, দেখে কেউ বুঝতেই পারবে না যে ছেলেটা পাগল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো বলি, আমার বান্ধবীকে ডিস্টার্ব করবে এত বড় সাহস কার আছে? হুম হুম। একটু পর ক্লাসরুমে স্যার চলে আসে আর অন্যদিকে স্বাধীন শরীফুল ওভাবেই শুয়ে আছে। কী বলছে না বলছে সেগুলো শুধু শুনছে, শুধু অপেক্ষা করছে কখন রাত্রি হবে, কখন তারা কলেজের ভেতর ঢুকতে পারবে। কলেজের সকল ছেলেমেয়ে কলেজ থেকে চলে গেছে, কিন্তু প্রিন্সিপালের আসার কোনো নাম গন্ধ নাই। তাদের সন্দেহ আরও গাঢ় হলো। কলেজে সুইটি এসেছে প্রায় 2 ঘন্টা হলো, কিন্তু প্রিন্সিপালের আসার কোনো নামগন্ধ নাই। সকল স্যার ম্যাডাম চলে গেছে, তাহলে প্রিন্সিপাল কেন আসছে না? এই ভেবে কেটে গেল রাত্রি 8টা। এখনও প্রিন্সিপালের আসার কোনো নামগন্ধ নাই। একটু পর দেখতে পেল প্রিন্সিপালের হাতে একটা ব্রিফ কেস নিয়ে কলেজের বাইরে হচ্ছে কাকে যেন একটা ফোন করলো। কিছুক্ষণ পর তার সামনে এসে সেই সকালের রোজ রোজ একটা গাড়ি থামলো। একটা ছেলে এসে গেট খুলে দিল আর প্রিন্সিপাল সোজা গাড়িতে ঢুকে গেল। প্রিন্সিপাল সেখান থেকে চলে যেতেই রাত্রি 1টার দিকে দুজনেই দেয়াল টপকে কলেজের ভেতরে প্রবেশ করলো। কলেজে কেউ নাই, শুধুমাত্র তারা আর একটা দারোয়ান আছে, তাও দেখতে পেল গেটের সামনে শুয়ে আছে। তারপর সোজা চলে গেল প্রিন্সিপালের রুমের সামনে। প্রিন্সিপালের রুমের দরজায় একটা বড় তালা লাগানো। তারা ভাবতে লাগলো কী করে তালা খোলানো যায়। স্বাধীনের হাতে থাকা একটি সেফটি পিন দিয়ে তালা খোলার চেষ্টা করলো এবং তারা সফল হলো তালা খোলায়। তারপর সোজা প্রিন্সিপালের ডেস্কে চলে গেল। রুমের লাইটস জ্বালানো যাবে না দেখে তাদের হাতে থাকা একটা টর্চ লাইট জ্বালিয়ে পুরো গর্ত নতুন করে খুঁজতে লাগলো। প্রিন্সিপালের ডেস্কের নিচে একটা লাল বাটন। তৎক্ষণাৎ শরীফুল স্বাধীনকে ডেকে আনলো ও বলতে লাগলো, কি করবে এখন? সুইচটাকে চাপ দেবো? সুইচটা চাপ দিলেও যদি আবার অ্যালার্ম বেজে ওঠে স্কুলের? দুজনেই চিন্তা করতে লাগলো কি করবে। এরকম ভাবনা নামাজের স্বাধীন লাল বাটনটি চাপ দিল। দেখতে পেল প্রিন্সিপালের পেছনে থাকা বইয়ের মুখ সবগুলো অটোমেটিক্যালি সরে যাচ্ছে। তারপর একটা দরজা দেখতে পেল তারা। দরজাটি খুলে দেখলো যে নিচের দিকে যাওয়ার একটা সিঁড়ি সোজা নিচে চলে গেল। নিজেকে দেখতে পেল 3টা মেয়ে দাঁড়িয়ে বান্ধা অবস্থায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। স্বাধীন শরীফুল তো দেখে অবাক, তাহলে প্রিন্সিপাল মেয়েগুলোকে এখানে নিয়ে এসে বন্দি করে রাখে। তারা খুঁজতে লাগলো পানি আছে কিনা। দেখতে পেল রুমে রাখা এই কোনায় বোতলে পানি রাখা। শরীফুল গিয়ে পানির বোতল থেকে পানি বের করে একটা মেয়ের মুখে ছিটা দেয়। মেয়েটার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার সাথে সাথে মেয়েটা শরীফুলের পাও জড়িয়ে ধরে। এরকম কাণ্ড দেখে তারা তো অবাক হয়ে যায়, কেন এরকম করছে মেয়েটা। তখন স্বাধীন বলে উঠল, শোনো, তুমি ভয় পেও না, আমরা এখানে তোমাদের বাঁচানোর জন্য এসেছি। তোমাদের এই কাজের সাথে কে কে জড়িত তাদেরকে আটক করার জন্য। তারপর স্বাধীন মেয়েটার কাছে চলে যায় আর মেয়েটার হাতের বাঁধন, পায়ের বাঁধন, মুখে লাগানো কষ্টে খোলে। মেয়েটা দীর্ঘ একটা শ্বাস নিয়ে স্বাধীনকে বলতে লাগে, স্যার আমাদের বাঁচান, আমরা এখানে 15 দিন যাবৎ আটকে আছি। ঠিকমতো আমাদের খেতে পর্যন্ত দেয় না। প্রত্যেক দিন 4 থেকে 5 জন ছেলে এসে আমাদেরকে রেপ করে। এক দিন এক একজন আসে। মেয়েটির এরকম কথা বলা দেখে স্বাধীন ভাবতে লাগলো, তাহলে কি মেয়েগুলোকে এভাবে আটকে রেখে দেহ ব্যবসা করে নাকি প্রিন্সিপাল ওদেরকে দিয়ে? স্বাধীন মেয়েটি আরও প্রশ্ন করলো, আচ্ছা, তুমি এখানে 15 দিন যাবৎ আটকে আছো, এখানে কি আরো মেয়ে ছিল?
মেয়েটি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাহলে সেই মেয়েগুলো কোথায় আছে তুমি কি জানো? স্বাধীনের এরকম কথাবার্তা দেখে মেয়েটি চমকে যায়। স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, এখানে আরও 13 জন মেয়ে ছিল, সেখানে আমাদের 3 জনকে রেখে বাকি 10 জন 3 জন লোকে সে নিয়ে গেছে। মেয়েটির এরকম কথা শুনে স্বাধীন তো একদম অবাক হয়ে যায়। ভাগিনা শরীফুলের বোঝার কোনো বাকি নেই যে এখানে মেয়েদেরকে প্রথমে দেহ ব্যবসা করানো হয়, তারপরে অন্যান্য কান্ট্রিতে মেয়েগুলোকে বিক্রি করে দেওয়া হয়, কারণ বাংলাদেশি মেয়েদেরকে অন্যান্য কান্ট্রিতে অনেক ডিমান্ড থাকে। তারপর মেয়েগুলোর উদ্দেশ্যে স্বাধীন বলে ওঠে, তোমরা ভয় পেও না, তোমরা এখানে থাকো, আমরা এটার ফুল মাস্টার মাইন্ডকে ধরে ফেলবো 2-1 দিনের ভিতর। আর কখনো বলবে না যে আমরা এখানে এসেছিলাম। কথাগুলো বলে মেয়েটাকে সে আগের অবস্থায় হাত পা বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শরীফ রেগে গিয়ে স্বাধীনকে বলে ওঠে, আমি কিন্তু শালার প্রিন্সিপালকে একদমই ছাড়বো না। ওর যে আমি কি অবস্থা করব একমাত্র আল্লাহই জানে। শরীফুলের এরকম রাগময় চেহারা দেখে স্বাধীন বলে উঠল, আমাদের কখনো রাখতে নেই, সকল কাজ ঠান্ডা মাথায় করতে হবে আর সাকসেসফুল করতে হবে। আজকে যে রিপোর্টগুলো পেয়েছি সেই রিপোর্টগুলো আগে আমাদের সেনা কমান্ডোকে জানাতে হবে, পরে ওরাই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো বলে দেবে। এই বলেই দুজন আবারও দেয়াল টপকে কলেজের বাইরে চলে যায়। দুজন কলেজের 2 গেটে গিয়ে ময়লাযুক্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, আর স্বাধীন সেনা কমান্ডোকে ফোন করে আজকের সকল ইনফরমেশন দিয়ে দেয়। পরের দিন সকালবেলা দুজন 2 গেটে বসেছিল, তখন প্রিন্সিপালের গাড়ি সহ আরেকটি গাড়ি আসে। দেখে মনে হচ্ছিল এই গাড়িটা অনেক দামি। সেই গাড়িটা থেকে এমপি বের হয়। স্বাধীন তো এমপিকে দেখে একদম অবাক। এরকম একটা নারী পাচারের চক্রের সাথে এমপি জড়িত। স্বাধীনের ভাবতে কষ্ট হচ্ছে এইরকম একটা সমাজসেবক এমপি কিনা এইরকম কাজের সাথে জড়িত। তখন আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে স্বাধীন। সেনা কমান্ডারকে কল করে সকল কিছু জানিয়ে দেয়। রাত্রি 8টা বেজে গেছে, তারপরেও প্রিন্সিপাল আর বের হয় না কলেজ থেকে। তখন স্বাধীন আর শরীফ দেয়াল টপকে কলেজের ভেতরে প্রবেশ করে। দেখতে পায় প্রিন্সিপালের রুমের বাতিটা এখনও চলছে। তা দেরি না করে দ্রুত চলে গেল প্রিন্সিপালের রুমের সামনে। গিয়ে দেখতে পেল রুমের সামনে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাধীন বলতে লাগলো, এখন আমাদের যাওয়াটা বিপদ হবে, আমরা এখান থেকে চলে যাই, মধ্যরাতে আবার আসবো এখানে। তখনই দেখতে পেল সেই দরজা দিয়ে এমপি, প্রিন্সিপাল আর একটা লোক বের হচ্ছে। বের হয়ে এমপি বলতে লাগলো, রবার্ট বলেছে 2 দিনের ভিতর আরও 10টা মেয়ে লাগবে। এখানে তো মাত্র 3টা, আরও 7টা মেয়ে লাগবে, বিশেষ করে কচি মেয়ে। তাহলে কিন্তু রেটটা একটু বেশি হবে। এমপির এইরকম কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায় স্বাধীন আর শরীফুল। কারণ এমপি অনেক ভালো, সকলে তা জানে, কিন্তু ভালোর মুখোশ লাগিয়েছে যে তার ভেতরে অনেকটাই খারাপ লোক তা কেউ জানে না। আরও কথা বলতে থাকে প্রিন্সিপালের সাথে এমপি সাহেব। স্বাধীনের কাছে ছোট্ট একটা ক্যামেরা লাগানো ছিল, তা দিয়ে সকল কিছু ভিডিও রেকর্ড করলো। তখনই বলতে লাগে, আমার মনে হয় কালকে কেউ আমার রুমটাতে এসেছিল। এখানে আমি অনেক জায়গায় ময়লা পড়ে থাকতে দেখেছি। আমার রুমে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ কেউ যেন সন্দেহ না করে। আর আমার রুমে ময়লা 2 দিন ধরে দেখছি। আমাদের কলেজে 2 গেটে 2টা শুয়ে থাকে। আসলে কি পাগল নাকি ভঙ্গিমা ধরে কোনো ডিফেন্সের লোক, তা আমি এখন পর্যন্ত জানতে পারিনি। এইরকম কথা শুনে এমপি সাহেব তো চমকে ওঠে আর বলতে লাগে, এরকমভাবে কলেজের 2 গেটে 2 পাগল বসে আছে 2 দিন ধরে। অবশ্য সন্দেহজনক। তোমরা তাদের সম্পর্কে খোঁজ নেবে না? কোথা থেকে এসেছে তারা? এখন যদি কোনোভাবে কোনো ডিপার্টমেন্টের লোক হয়ে যেত তখন কি হবে? এমপির এইরকম কথা শুনে প্রিন্সিপালের সাথে থাকা ছেলেটা বলে ওঠে, স্যার চিন্তা করবেন না, আমরা অনেকভাবেই দেখেছি 2টা ছেলে আসলেই পাগল। দেখেন না কীরকম নোংরা জামা কাপড় পরা, নোংরা খাবার খায়। একজন ভালো মানুষ তা কখনোই করবে না। ছেলেটার কথা শুনে অনেকটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল স্বাধীন। শরীফুল, কারণ তাদের সম্পর্কে যদি খোঁজ লাগাতো তাহলে হয়তো বা কোনো না কোনো ক্লু পেত তারা। তাদের এরকম ভাবনার মাঝে এমপি সাহেব বলে, প্রিন্সিপাল শোনো, আমাদের এরকম যদি অপকর্ম ধরা পড়ে কেউ কিন্তু আমাকে সন্দেহ করবে না, কারণ সবাই জানে আমি অনেক সমাজসেবক এবং ভালো লোক। কিন্তু আমার চেহারার পিছনে যে আরেকটি চেহারা আছে তা কিন্তু কেউ জানে না। যা করবে সাবধানে করবে। এমপির কথায় চমকে যায় প্রিন্সিপাল। তখনই প্রিন্সিপাল এমপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তার মানে আপনি কি বলতে যাচ্ছেন
আমাদের অপকর্ম ধরা পড়লে শুধুমাত্র আমি একাই ফাঁসবো? আপনি আসবেন না? এমপি মাথা দিয়ে হ্যাঁ সূচক বলল। এদিকে 7 দিন আর শরীফুল ওখানেই না থেকে তড়িঘড়ি করে দুজন 2 গেটের প্রান্তে যেয়ে শুয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর 2টা গাড়ি 2 গেট দিয়ে বের হলো। 2টা গাড়ি স্বাধীন শরীফুলের কাছে এসে থামায়। গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে এসে তাদেরকে লাথি দেয় এবং বলতে লাগে, এই তোরা এখানে শুয়ে আছিস কেন? যা অন্য জায়গায় যেয়ে শুয়ে থাক। কি রে, কি বলছি, কথা কানে যাচ্ছে না? এই বলেই ছেলেটা একটা লাথি লাগিয়ে দেয়। তারপর উঠে পাগলের মতন আচরণ করতে লাগে। তাতে এমপি প্রিন্সিপাল নিশ্চিত হয় এরা পাগল। তারপর সেখান থেকে এমপি প্রিন্সিপাল চলে যায়। এপিপিসি পাওয়া যাওয়ার 1 ঘন্টা পর স্বাধীন শরীফুল কলেজের দেয়াল টপকে গিয়ে আবারও কলেজে প্রবেশ করে। প্রিন্সিপালের রুমের সামনে এসে কালকের মতন সেফটি পিন দিয়ে আবারও দরজাটার তালাটা খুলে ফেলে। প্রিন্সিপালের রুমে ঢুকে দেয়ালের প্রথমে একটা ছোট্ট বাটন ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর একটা ছোট্ট মাইক্রোফোন প্রিন্সিপালের টেবিলের নিচে লাগিয়ে দেয়। তাতে তারা কী কথাবার্তা বলে সব কিছু রেকর্ড হবে। তারপর টেবিলের নিচে থাকা লাল বাটনটি চাপ দিতেই দরজা খুলে সেই গোপন রুমে প্রবেশ করে স্বাধীন আর শরীফুল। আজকে দেখে মেয়েগুলোর সংখ্যা কালকে ছিল 3টা, কিন্তু আজকে দেখে 5টা মেয়ে। কালকের মতো ওই মেয়েটাকে আবারও জ্ঞান ফেরায়। মেয়েটা জ্ঞান ফিরতেই অনেক কান্না করে আর বলতে লাগে, ভাইয়া আমাদেরকে বাঁচান, প্রত্যেক দিন পশুর মতো অত্যাচার করে আমাদের উপর। আর এই অপকর্মের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের এখানকার এমপি। হয়তোবা আপনারা বিশ্বাস করবেন না কখনো, তাই কালকে বলিনি। মেয়েটার এরকম কথা বলা দেখে স্বাধীন বলে ওঠে, হ্যাঁ, আমরা দেখেছি এবং শুনেছি এমপি সাহেব প্রিন্সিপালদের সাথে কি কথাবার্তা বলছিল। আর এই 3টা মেয়েগুলো খারাপ। স্বাধীনের এরকম কথা বলা দেখে মেয়েটা আরও জোরে জোরে কান্না করতে লাগে আর বলতে লাগে, ভাইয়া এই মেয়েগুলো আমাদেরই ক্লাসমেট। আজকে সন্ধ্যার দিকে এদেরকে আনা হয়েছে। তারপরে এমপি আর 2টা ছেলে এই মেয়েগুলোকে রেপ করেছে। এখানে যে মেয়েগুলোকে প্রথম আনা হয় সেই মেয়েগুলোকেই এমপি প্রিন্সিপালের একটা ছেলে এসে রেপ করে প্রথমে, পরে মেয়েগুলোকে পাচার করে দেয়। দেখলাম এমপি কথা বলছিল কালকের পরের দিন নাকি আমাদেরকে পাচার করে দেবে। প্লিজ আমাদেরকে বাঁচান। মেয়েটার এরকম কান্নামাখা মুখ দেখে স্বাধীন অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়ে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে যার দ্বারা আমরা এখনই এমপিকে আর প্রিন্সিপালকে অ্যারেস্ট করতে পারি। কিন্তু না, আমরা এখানকার পুরো গ্যাংটাকে ধরবো। তার কারণে একটু লেট হচ্ছে। আর আমরা ভাবছি তোমাদের যখন পাচার করতে যাবে তখনই আমরা পুরো গ্যাংটাকে ধরে ফেলবো। আমরা যে এখানে এসে তোমার সাথে কথা বলি তা কখনোই ওই মেয়েগুলোকে বলবে না তুমি। মেয়েটা ঘাড় দিয়ে হ্যাঁ সম্মতি জানায়। তারপর তারা গোপন রুমটাতে একটা সিসি ক্যামেরা আর দরজার সামনে একটা ছোট্ট মাইক্রোফোন লাগিয়ে দিল, যাতে কখন কি হয় সব কিছু তারা জানতে পারে। আর ওদিক থেকে সেনা কমান্ডার তাদের সকল কথোপকথন শুনছিল, কারণ তাদের গলায় যে মাইক্রোফোন লাগা তা দ্বারা সেনা কমান্ডার সব শুনছিল। তারপর তারা রুম থেকে বেরিয়ে আসে। কালকের মতো দেয়াল টপকে আবারও শুয়ে পড়ে দুজন 2 গেটে। পরের দিন সকালবেলা আজকে স্বাধীন আর শরীফুল রাস্তার ফুটপাতে বসে আছে, কারণ আজকে তাদের এখানে থাকার শেষ দিন। অপারেশন আজকে সাকসেসফুল হয়ে যাবে, কারণ সিসি বসানোয় কাল রাত্রে সকল কিছু তারা জেনে নিয়েছে। আজকে মেয়েগুলোকে পাচার করবে, তখন ধরবে পুরো চক্রটাকে। তখনই দেখতে হলো সেদিনকার ওই মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। একটু পর তার কাছে এসে বলতে লাগলো, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? তোমার কি ক্ষুধা লাগছে? কিছু খাবে? মেয়েটার এরকম কথা শুনে স্বাধীন ঘাড় দিয়ে হাসম্মতি জানালো। একটু পর মেয়েটি একটি দোকান থেকে বিরিয়ানি আর 1 বোতল পানি নিয়ে আসলো তার কাছে। পরে সেগুলো দিয়ে মেয়েটা চলে গেল তার ক্লাসরুমের উদ্দেশ্যে। মেয়েটার ভালো ব্যবহার দেখে স্বাধীন তো মেয়েটার উপর ফিদা হয়ে গেছে। সে ভাবছে মিশনটা শেষ হলেই তাকে সম্পূর্ণ কথা বলে প্রপোজ করবে। তখনই কলেজের ভেতর থেকে কীরকম জানি চিল্লানির শব্দ শোনা যায়। স্বাধীন কলেজের গেটের সামনে গেল। একটা ছেলেকে অনেক মারধর করছে। মনে মনে ভাবছে, তাহলে কি আমি যা বললাম সবকিছু কি ভুল? মেয়েটা আমার উপর করুণা করে আমাকে খাবার দিয়ে যায়। তখনই মেয়েটা চিল্লিয়ে বলছে, তোর এত সাহস! একটা সাধারণ গরিব ছেলে হয়ে আমাকে প্রপোজ করিস? আমি কে জানিস? আমার পরিচয় জানলে বড় বড় গুন্ডারাও পায়ের কাছে এসে মাপ চায়, আর তুই কিনা আমাকে প্রপোজ করছিস? জানিস এর ফল কি হতে পারে তোর?
মেয়েটার এমন কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। ছেলেটা সুইটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর হবে না, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর মেয়েটি ছেলেটিকে বলল, পুকুরে তুই একটা ডুব দিয়ে আবার এখানে আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। সুইটি বলতে দেরি করেছে। ছেলেটি দৌড়ে গিয়ে কলেজের ক্যাম্পাসের পুকুরে ডুব দিয়ে আবারও সুইটির সামনে উঠে আসে। সুইটি তাকে উদ্দেশ্য করে বলে, আর কখনোই জানি এরকম আমার সাথে কেন, কলেজের কোনো মেয়ের সাথে করিস না, যা। পুরো কলেজের ছেলেমেয়েরা তাদের দুজনের এই রকম দৃশ্য দেখছে, কারণ সকলে জানে যে সুইটি মেয়েটা অনেকটাই রাগী এবং বদমেজাজি এবং অহংকারী। তারপরও কেন যে ছেলেটা তাকে প্রপোজ করলো একমাত্র ছেলেটাই জানে। এরকম দৃশ্য দেখে স্বাধীন আবারও যে তার ময়লা কাঁথা দিয়ে শুয়ে পড়ে। তারপর সেনা কমান্ডোকে ফোন করে আর স্বাধীন বলতে লাগে, স্যার, আমাদের সকল ইনফরমেশন কালেক্ট করা শেষ, এখন শুধুমাত্র তাদেরকে ধরার পালা। আজকে রাতে মেয়েগুলোকে পাচার করবে আমেরিকার রবার্ট নামের চক্রের কাছে। তাহলে আপনারা রাত্রি 12টার দিকে আমাদের এইখানে অনেকগুলো সোলজার পাঠিয়ে দেন। আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলে কলটি কেটে দিল স্বাধীন। ওদিকে সেনা কমান্ডার ভাবছে, ছেলেটাকে দিয়ে যা আশা করছিলাম তার থেকে বেটার ফলাফল পেয়েছে। দেখতে দেখতে বিকাল পেরিয়ে রাত চলে আসলো। রাত্রি 12টার দিকে একটা কন্টেনারের গাড়ি এসে কলেজের সামনে দাঁড় হলো। স্বাধীন গেটের সামনে ছিল। অন্যদিকে শরীফুলের গেটের সামনে প্রিন্সিপাল আর এমপি গাড়ি এসে থামলো। তাড়াতাড়ি করে কলেজে প্রবেশ করলো কন্টেনার গাড়ি সহকারে। একটু পর মেয়েগুলোকে গাড়িতে তুলে যখন গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই তাদের ওপর চারিদিক থেকে গুলি শুরু হয়। একটু পর নিস্তব্ধ হয়ে যায়। সেনা কমান্ডো সহ আরও সকলেই তাদের দিকে এগিয়ে যায়। দেখতে পায় অনেকের গায়ে হাতে পায়ে গুলির আঘাত। তখনই পাশে দেখে এমপি শুয়ে আছে, তার হাতে গুলি লেগেছে। সেখান থেকে সকলকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে স্বাধীন শরীফুল সেনা কমান্ডারকে সকল প্রমাণ হাতে তুলে দেয়। তারপর স্বাধীন শরীফুলের সেনা কমান্ডারকে বলে, স্যার, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আমাদের 15 দিনের ছুটি লাগবে। তখনই সেনা কমান্ডার বলে উঠল, তোমরা নিজেরাও জানো না যে তোমরা দেশের জন্য কতটা উপকার করেছ। জানি না এই চক্রটা কত মায়ের কোল খালি করেছে। হয়তো তোমরা না থাকলে আজকেও পাচার করে দিত এই মেয়েগুলোকে এমপি চক্র। এরপর এদের কাছ থেকে সোজা বাড়িতে পৌঁছে যায়। পরের দিন সকাল, ফ্রেশ হয়ে টিভি খুলে বসেছিল সুইটির মা। তখনই সুইটির স্কুলের নাম আসতেই সুইটির মা সুইটিকে জোরে জোরে ডাকতে লাগে, সুইটি, সুইটি, তোদের স্কুলের নাম খবরের কাগজে এসেছে। কারা নাকি তোদের স্কুলের মেয়ে পাচার করতো, তাদেরকে আজ স্কুল থেকে ধরেছে। তখনই টিভির কাছে এগিয়ে আসে সুইটি দেখতে পায় ঠিক তাদের স্কুলের নামই বলা হচ্ছে স্কুলে। সেই কমান্ডার দুইটা ছবি দেখানো হচ্ছে আর খবরে বলা হচ্ছে, সেনা কমান্ডার পরিচালনায় স্বাধীন এবং শরীফুল নামে দুটি সেনা স্থানীয় এমপি সহ স্কুলের প্রিন্সিপালের সাথে জড়িত থাকা নারী চক্র সহ অনেককে ধরেছে সেনাবাহিনীরা। স্বাধীনের অপারেশনে স্কুল থেকে মাদক সরবরাহকারী গ্যাংসহ স্যারকে আটক করেছে সেনাবাহিনী। টিভিতে এরকম কথা উঠছিল আর স্বাধীন আর শরীফুলের ছবি স্ক্রিনে ছিল। তখনই তাদের আর বোঝার বাকি রইল না যে সেই দুটো ছেলেই ছদ্মবেশে ধরে স্কুলে বসেছিল। ছেলেটার প্রতি কীরকম জানি মায়া কাজ করছে সুইটির। অন্যদিকে তখনই সুইটির ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করে বলতে লাগলো, সুইটি, দেখেছিস পাপিয়া, আমাদের স্কুলে কয়েকদিন পর পর যে মেয়েগুলো হারিয়ে যেত সেই মেয়েগুলোকে স্কুলের প্রিন্সিপাল আর এমপি সহ পাচার করে বিদেশে। তাই শুনলাম। আরে দেখছিস সেই দুইটা ছেলে যারা কিনা আমাদের কলেজে তুই গেটে পাগল বেশি শুয়েছিল, ওই যে আমার দিকে দ্বিতীয় লম্বা গেটে যে একটা ছেলে শুয়ে থাকতো না, তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখাতেই, পাগলের বেশি। শুনে সুইটি চিৎকার দিয়ে বলে ওঠে, কি বললি? শেষে কিনা তুই পাগলের প্রেমে পড়েছিলি? ওপাশ থেকে সুইটি হাসতে লাগলো। হাসার কণ্ঠ পেয়ে পাপিয়া তো অনেকটাই রেগে যায় আর বলতে লাগে, তুইও তো ওই ছেলেকে পছন্দ করেছিলি, আমি কি তখন হাসছিলাম? না, আমি কখনোই তাকে পছন্দ করি নাই বা ভালোবাসি নাই। আমি শুধু গরিবদের সাহায্য করতে চাইছিলাম। যেই মেয়ে কিনা গরিবদের ঘৃণা করে, গরিবদেরকে দেখতেই পারে না, সেই মেয়ে নাকি বলছে আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। বললে যে কেউ আসবে। অফিস থেকে সুইটি আর কিছু বলল না, কলটা কেটে দিল আর মনে মনে ভাবতে লাগলো, আসলে কি ছেলেটাকে আমি পছন্দ করেছিলাম?
কিংবা ভালোবেসেছিলাম, হয়তো বা হ্যাঁ কিংবা না। কথাটা বলে এভাবেই কেটে গেল 15টা দিন। বর্তমান এখন শরীফুল আর স্বাধীনকে সম্মাননা দেওয়া হচ্ছে অপারেশনে সাকসেসফুল করার জন্য। তখনই সেনা কমান্ডার বলে ওঠেন, আপনাদেরকে আজ আমি আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিব, যে কিনা কখনোই আমার পরিচয় নিয়ে গর্ব করে নাই। এই যে আমার মেয়ে সুইটে। তখনই স্বাধীন আর শরীফুল মিষ্টি মিষ্টি করে হাসছে। তাদের এরকম হাসা দেখে সেনা কমান্ডার বলে উঠল, তোমাদের কি কিছু হয়েছে? এরকম ভাবে হাসছো কেন? না স্যার, সেরকম কোনো কিছু না, এই এমনি একটু হাসি পাচ্ছিল। তখনই সেনা কমান্ডার রাগান্বিত হয়ে বলে উঠল। আমার কথা থেকে তোমাদের হাসি আসছে? তখনই স্বাধীন শরীফুল হাসি থামিয়ে দিল। পাশ থেকে শরীফুল বলে উঠল, না স্যার, সেরকম কিছুই না। আপনার কথাতে কেন আমরা হাসবো? তখনই স্বাধীন সুইটির দিকে তাকিয়ে দেখে কীরকম জানি গুমরা মুখ করে বসে আছে। মেয়েটা তো তার বাবার পাওয়ারে চলে, আর কি না তার বাবা জানে না। এই কথাটা ভেবেও স্বাধীন শরীফুল হেসে ওঠে। একটু পর স্বাধীন শরীফুলকে মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তারপর যখন স্বাধীন শরীফ দাঁড়িয়ে কথা বলছিল, তখন তাদের কাছে সুইটি আর পাপিয়া চলে আসে। আর সুইটি বলে ওঠে, এরকম একটা কিউট ছেলে কখনো পাগল হতে পারে? আর অন্যদিকে পাপিয়া শরীফুলের হাত ধরে একটা নিরিবিলি স্থানে নিয়ে যায়। আর পাপিয়া শরীফুলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম, কিন্তু তোমার সাথে আর সে কথা বলা হয়ে ওঠেনি। ভেবেছিলাম তুমি আসলেই পাগল, কিন্তু আমি কখনো টের পাইনি তুমি ছদ্মবেশ ধরে আছো। এরপর শরীফুল হাতে ধরে পাপিয়াকে প্রপোজ করে। পাপিয়া তো অবাক হয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি এত বড় একটা সেনা, সে কিনা বাংলাদেশের একটা গর্ব, সেই কিনা তাকে প্রপোজ করবে। অবাক হয়ে পাপিয়া বলে ওঠে, আপনি কি আসলেই আমাকে পছন্দ করেন, নাকি আমার সাথে ফান করছেন? আমি ফান করতে যাব কেন? আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। সে প্রথম দেখাতে তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। অপারেশনটা শেষ হলে আবার কলেজে ফিরে যাব, তোমাকে যে প্রপোজ করব, কিন্তু দেখো তোমার সাথে এখানে পরিচয় হয়ে গেল। এরপর দুজনে আরও অনেক কথা বলে। অন্যদিকে স্বাধীন সুইটিকে একদমই দেখতে পারছে না, কারণ তার মতো মেয়ে তার জীবনে কেন তার আশেপাশে যেন কখনো দেখতে না পায় সে। স্বাধীন সুইটির কথা বলার মাঝে সেনা কমান্ডার বা সুইটির বাবা বলে ওঠে, সুইটি চলো, আজকে অনেক আড্ডা হয়েছে, পরে এক সময় দিও, বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর স্বাধীন, ভালো থেকো বাবা, পরে এক সময় কথা হবে তোমার সাথে। স্বাধীনের কাছ থেকে সুইটি আর সুইটির বাবা চলে যায়। সুইটি পাপিয়াকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে সুইটি দেখতে পায় পাপিয়া আর শরীফুল একটা নিরিবিলি স্থানে বসে যেদিন কথা বলেছে, তখন সুইটি তাদের কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, কী রে পাপিয়া, তুই এখানে? আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। কেন, তুই আবার আমাকে কিসের জন্য খুঁজছিস? চল, বাসে যেতে হবে, অনেক রাত হয়ে গেল, বাবা ডাকছে। তুই যা, আমি আসছি, একটু কথা বলে আসি। এইবার সুইটি চলে গেল ওখান থেকে। একটু পর পাপিয়া আসলো, তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে শরীফুল গিয়ে সেখানে সকল ঘটনা খুলে বলল। তখনই স্বাধীন শরীফুলকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুন, পাপিয়া মেয়েটা অনেক ভালো, আমি ওর খোঁজ খবর নিয়েছি, কখনো ওকে অবহেলা করিস না। আর তোর কি হবে? তুই না মনে মনে সুইটিকে পছন্দ করতি? শুন, পছন্দ করতাম কিন্তু ভালোবাসিনি। ওর বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, অনেক অহংকারী, দেমাগী একটা মেয়ে, শুধুমাত্র বাপের অহংকার নিয়ে ঘুরে। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই সুইটিকে ভালোবাসিস না? তুই একদম ঠিক ভেবেছিস। এরকম অহংকারী মেয়েকে আমি কখনই ভালোবাসবো না। আমি যাকে ভালোবাসবো সে হতে হবে একদম সরল মনের মেয়ে। দুজনের মাঝে আরও অনেক কথাবার্তা হতে লাগলো। এরপর স্বাধীনের রং নাম্বারে একটা কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে মেয়েটি বলে ওঠে, হ্যালো বাবু, কেমন আছো? স্বাধীন তো অবাক হয়ে যায়, এরকমভাবে কে তাকে কল দিয়ে বলছে কথাগুলো। তখনই স্বাধীন রাগী কণ্ঠে বলে ওঠে, কে আপনি? আমাকে বাবু বলছেন? রং নাম্বারে ফোন করে আবোল তাবোল বকছেন কেন? রং নাম্বার হতে যাবে কেন? আমি সঠিক নাম্বারে কল করেছি এবং সঠিক লোককে। কে তুমি? তোমাকে তো আমি চিনলাম না। মাথায় একটু চাপ দাও, দেখবে বুঝতে পারবে কে আমি। ও, তাহলে সুইটি, তোমাকে আমি না বলেছি তুমি আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবে না?
এমনকি তোমার সাথে আমি কথা বলতে চাই না, আর কখনো কল দিবে না এই নাম্বারে। এই বলে কল কেটে দিল স্বাধীন। এরকম কথা বলা দেখে সুইটি কান্না করে দেয়। তখনই তার ঘরে তার বাবা উপস্থিত হয়। সুইটির বাবা বলে ওঠে, কিরে মা, তোকে সেই অনুষ্ঠান থেকে নিয়ে আসার পর থেকে তোর কিরকম জানি মন মরা। তোকে কি কেউ কিছু বলেছে অনুষ্ঠানে? আমাকে বল তুই। না বাবা, কার সাহস আছে তোমার মেয়েকে কথা শোনানোর? এমনিতেই ভালো লাগছে না। ও আচ্ছা, তাহলে চল খাবার খাবো। না বাবা, তুমি যাও, আমি খাবার খেয়ে এসেছি বাইরে থেকে। আমি তোকে কতবার রিকোয়েস্ট করেছি যে তুই বাইরের খাবার খাবি না, তারপরেও বাইরে থেকে খেয়ে আসছিস কেন? এরপর কখনো বাইরের খাবার খাবি না। এই বলে আরও কথা শুনিয়ে চলে যায় সুইটির রুম থেকে। কান্না শুরু করে দেয়, কারণ সে স্বাধীনকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। মেয়ে এরকম কাণ্ড দেখে সুইটির বাবার বোঝার বাকি রইল না যে কেন তার মেয়ে এরকম করছে। নিচে গিয়ে খাবারের প্লেটে কিছু খাবার নিয়ে আসে। সুইটির দরজা খটখট করতে লাগে আর বলতে লাগে, মা, দরজাটা খোল। আমি জানি তুই কেন এরকম করছিস। প্লিজ মা, নিজেকে কষ্ট দিস না, আমি দেখছি ব্যাপারটা নিয়ে। তখনই সুইটি তড়িঘড়ি করে দরজা খুলে দেয় আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবাকে জড়িয়ে জড়িয়ে সুইটি বলে ওঠে, বাবা, আমি সত্যি স্বাধীনকে ভালোবেসে ফেলেছি। কখন থেকে জানো, সেই যে আমাদের কলেজে পাগল বেশি রয়েছিল, সেই প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি ওকে। তাই তো প্রত্যেক দিন ওকে আমি খাবার দিয়ে যেতাম। বাবার সাথে আরও কিছু কথা বলে। খাবারগুলো খেয়ে শুয়ে পড়ল সুইটি। অন্যদিকে সুইটির বাবা মেয়ের রুম থেকে বেরিয়ে স্বাধীনের বাবাকে কল দিল। কল দিয়ে বলতে লাগে, কেমন আছেন হাসান সাহেব? ওপাশ থেকে স্বাধীনের বাবা বুঝতে পারল না কে কল দিয়েছে। নাম্বারটা ভালো করে খেয়াল করে দেখে সেনা কমান্ডার অর্থাৎ সুইটির বাবা কল করেছে। তখন স্বাধীনের বাবা বলে ওঠে, ভাই ভালো আছি, আপনারা কেমন আছেন? ভাই সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা প্রয়োজন পড়ে আপনাকে কল করেছিলাম। হ্যাঁ ভাই বলেন, আমাকে দিয়ে আবার আপনি কিসের প্রয়োজন? ভাই, আছে ওরকম ভাবে কথা বলছেন কেন? আমার মেয়েটা আছে না সুইটে, সে আপনার ছেলেকে অনেক পছন্দ করে, কিন্তু স্বাধীন আমার মেয়ের সাথে কথা বলতেই পছন্দ করে না। তাই ভাবছিলাম এদের বিয়ে নিয়ে একটু কথা বলি। দেখেন ভাই, আমার ছেলে আমি জন্ম দিয়েছি, কিন্তু তার লাইফের বেস্ট ডিসিশনগুলো আমি কখনো নিতে পারবো না, কারণ তার একটা ইচ্ছা অনিচ্ছা আছে, তার উপরে আমি কখনোই কথা বলতে পারি না। স্বাধীনের বাবার এইরকম কথা বলা দেখে সুইটির বাবা একটু হতভম্ব হয়ে বলে ওঠে, ভাই, আপনার ছেলের জন্য আমার মেয়ে 2-3 দিন যাবৎ কিছুই খায়নি। তাহলে এখন কি করব ভাই বলেন? আমি স্বাধীনকে দেখেছি আপনাদের ওখানে অ্যানাউন্সমেন্টের পর থেকে কীরকম জানি মনমরা হয়ে বসে থাকে। হয়তোবা সুইটি মামনিকে খুব পছন্দ করে স্বাধীন। তাদের মাঝে কোনো না কোনো একটা কাহিনী আছে, তো এই কাহিনীটি আগে শুনুন। তারপর সুইটির বাবা সুইটির রুমে যায়। তারপর বলতে লাগে, আচ্ছা মা, তুই কি স্বাধীনকে কোনোভাবে অবহেলা করেছিস, কিংবা সে এমন কিছু দেখেছে যাতে তোর উপর ঘৃণা জন্মায়? তখন সুইটি অবাক হয়ে তাকিয়ে থাকে বাবার মুখের দিকে। একটু পর বলে ওঠে, না বাবা, তাকে আমি কখনো অবহেলা করিনি, কিন্তু কি, বুঝিয়ে বল। বাবা, আমাকে না একদিন একটা ছেলে প্রপোজ করেছিল, আমি ওকে অনেক মেরেছিলাম। বোধহয় স্বাধীন ছেলেটাকে মারার ঘটনা দেখে ফেলেছে, তার কারণে আমার উপর এতটা ঘৃণা জন্মেছে। ও, তাহলে এই তোদের মধ্যকার সমস্যা? তখন সুইটির বাবা সুইটির রুমের বাইরে এসে স্বাধীনের বাবাকে কল করে আর সুইটি কী করছে সকল কিছু বলে দেয়। তারপর স্বাধীনের বাবা কিছুটা চিন্তা করে বলে ওঠে, তাহলে ভাই একটা কাজ করুন, সুইটিকে একটা স্কুলে পাঠিয়ে দিন, তারপর স্বাধীনকে ওই স্কুলে পাঠিয়ে দিন। কোনো একটা সমস্যা আছে বলে, তারপরে দুজনের মাঝে যদি ভালোবাসাটা হয়ে যায় তাহলে তো হয়ে গেল। এরপর সুইটির বাবা আর স্বাধীনের বাবা বেশ কিছু কথা বলে। অন্যদিকে স্বাধীন ভাবছে, মেয়েটা তো আমার পিছনে আটার মতো লেগে আছে, কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব না এরকম অহংকারী মেয়েকে ভালোবাসা। এভাবেই কেটে গেল আরও 15টা দিন। একদিন সেনা কমান্ডার ফোন করে বলতে লাগলে, স্বাধীন, আর একটু অপারেশন আছে, শুধুমাত্র তুমি একা যাবে, আর অপারেশনটা সাকসেসফুল করলে তুমি প্রমোশন প্রাপ্ত হতে পারো। ওকে স্যার, তাহলে আমি আসছি।
এই বলে স্বাধীন বের হতে যাবে তখনই তার মা ডাক দিয়ে বলে ওঠে, স্বাধীন, কোথায় যাচ্ছিস তুই? মা, এখনই জরুরিভাবে আমাদের ক্যান্টনমেন্টে যাওয়া লাগবে। কমান্ডো স্যার ফোন দিয়েছিল, ইমিডিয়েটলি আমাকে ডাকছে সে। কমান্ডো স্যার যতই ডাকুক, আগে খাবার খাবি তবে যাবি। এর আগে এক পাও বের হতে পারবি না বাড়ি থেকে। যদি বাইরে যাস তাহলে তোর পাও আমি ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। মা, বাইরে খেয়ে নেব, এখন যেতে দাও তো। আমি জানি তুই বাইরে গিয়ে কি রকম খাবার খাবি। প্রত্যেকদিন তো এটাই বলে বের হস, কিন্তু খাস না তো। মার সাথে আর তর্কে না পেরে স্বাধীন খাওয়া দাওয়া করে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। ক্যান্টনমেন্টে পৌঁছাতেই স্যার তাকে তার কেবিনে ডাকে। তখনই স্বাধীন স্যারের কেবিনে চলে যায়। আমি আসতে পারি? তুমি এসো, এখানে অনুমতি নেওয়ার কি আছে? না স্যার, আসলে আমাকে ডাকছিলেন। কোনো কি অপারেশনে পাঠাবেন? একটু ডিটেলসটা বললে ভালো হতো। এরপর স্যার স্বাধীনকে সকল ইনফরমেশনগুলো বলতে লাগলো। আসলে আমাদের ডিপার্টমেন্টের খোঁজ পেয়েছি যে কিছু প্রভাবশালী লোকের ছেলে মেয়ে পড়াশোনা করে এবং তারা নানা রকম অপকর্মের সাথে জড়িত, এবং স্কুলের একটা গ্যাং আছে যেই গ্যাং ড্রাগস সাপ্লাই দেয় পুরো স্কুলে। তাই আমরা তোমাকে ওখানে পাঠাবো স্টুডেন্ট হয়ে। সেনা কমান্ডারের এরকম কথা শুনে হতভম্ব হয়ে যায়। আজকালকার স্কুলের মাঝে শুধুমাত্র এইগুলোই চলে, তাই তো দিন দিন মেধায় এরকম অপব্যবহার হচ্ছে। এরপর স্বাধীন স্যারের কাছ থেকে আরও ইনফরমেশন নিয়ে চলে আসে। রুম থেকে বের হতেই স্বাধীনকে উদ্দেশ্য করে শরীফুল বলে ওঠে, আজকে আবার কি বললো? নাকি তোর সাথে আবার আমার যেতে হবে? কিন্তু আর যেতে পারবো না ভাই, পাগল টাগল সাজতে পারবো না আর। শরীফুলের এই রকম কথা শুনে পুরো ডিপার্টমেন্টের লোক এসে পড়ে। কিছুদিন হলো অপারেশন শেষ করে আসলাম, আবার আজকে আরেকটা অপারেশনে যেতে হবে। এভাবে চলবে কি আমার জীবন? কথাগুলো ভাবছে মনে মনে স্বাধীন। এভাবে কেটে গেল আরও 2 দিন। এদিকে সুইটির বাবা আগে থেকে সুইটিকে সেই কলেজে ভর্তি করে দেয়, আর একটা ভর্তির কাগজ কিনেছে স্বাধীনের হাতে ধরিয়ে দেয়। স্বাধীনকে অপারেশনে পটানোর মূল লক্ষ্য তার মেয়ে নয়, আসলে স্কুলটাতে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে। তাদের ডিপার্টমেন্টের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নেই, তার কারণে ধরতে পারছে না, তাই স্বাধীনকে পাঠাচ্ছে স্কুলে। 3 দিন পর স্বাধীন কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজের সামনে গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে কলেজের গেট দিয়ে যেই না কলেজে প্রবেশ করতে যাবে তখনই পাশ থেকে কে যেন ডাকছে। এই পাগল ছেলে এত করে ডাকছে, তারপরেও কানে যাচ্ছে না নাকি তোর? তখন স্বাধীন ইশারা দিয়ে বোঝায় আমাকে ডাকছেন কিনা। তখন ছেলেটা অনেক রেগে গিয়ে বলে ওঠে, তো তুই ছাড়া এখানে আর কে আছে যে আমি তাদেরকে ডাকবো? এরপর স্বাধীন ছেলেগুলোর কাছে চলে গেল। স্বাধীনকে দেখতে একদম পাগলের মতো। এই মডার্ন যুগে এসে ঢিলাঢালা জামা পরা, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, মাথার চুলগুলো এলোমেলো, পুরো পাগলের মতন দেখা যাচ্ছে স্বাধীনকে। তাকে এইভাবে থাকতে হবে এবং ইনফরমেশন কালেক্ট করতে হবে। এভাবে থাকলে হয়তো তাকে দেখে কেউ সন্দেহ করবে না। স্বাধীনের ভাবনার মাঝে ঠাস ঠাস করে গালে 2 থাপ্পড় দিয়ে বসে ছেলেটি, আর বলতে লাগে, কলেজে নতুন এসেই বড় ভাইদের সাথে দাদাগিরি শুরু করছিস, এর ফল কি হবে তুই জানিস? ছেলেগুলোর পিছন থেকে একটি ছেলে স্বাধীনকে ডাক দেয়। দেখে মনে হচ্ছিল এই ছেলেগুলোর বস। ছেলেটার কাছ দিয়ে এগিয়ে যেতেই ছেলেটি বলে ওঠে, কলেজে কি নতুন এসেছিস তুই? স্বাধীন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখনই ছেলেটি বলে ওঠে, শোন, আমরা হলাম এই এলাকার বড় ভাই। আমাদের উপরে কেউ কখনো কোনো কথা বলে না, আমাদেরকে দেখে সকলে সালাম দেয়। তুই যেহেতু প্রথম এসেছিস কলেজে, তাই তোকে মাফ করে দিলাম। এরপরে আমাদের সাথে দেখা হলে আমাদেরকে সালাম দিবি। স্বাধীন সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানকার বস ছেলেটি বলে ওঠে, শোন, এটাকে একটু দেখে রাখবি। আমার কিরকম যেন সন্দেহ হচ্ছে, এর নিশ্চয়ই ঘাপলা আছে। দেখে মনে হচ্ছে না কোনো আনস্মার্ট খ্যাত মার্কা। এরকম কথা শুনে সেখানে থাকা সকল ছেলেগুলো হেসে ওঠে আর বলতে লাগে, আরে সৌরভ ভাই, আপনি কি না ভয় পাচ্ছেন একটা পাগল ছেলেকে দেখে? দেখতে পারছেন না এর হাঁটা চলা কিরকম জানি আনস্মার্ট খ্যাত মার্কা? তো এখানে সন্দেহ করার কিছু নাই। সকলের এইরকম কথা শুনে তাই মনে করে, কারণ এরকম একটা ছেলে কখনো সন্দেহের কারণ হতে পারে না। ওনারা স্বাধীনের ক্লাসরুম খুঁজে পাচ্ছে না। তখন একটা মেয়েকে জিজ্ঞেস করে। সুইটি পেছনে ফিরে তাকাতে অবাক হয়ে বলে ওঠে, তুমি এখানে কি করছো? আর এরকম কেন ছদ্মবেশে আছো তুমি? স্বাধীনও অবাক, কারণ কখনোই সুইটিকে এখানে আশা করে নাই। তখনই সুইটির মুখে চেপে ধরে স্বাধীন
একটু দূরে নীরব স্থানে নিয়ে সুইটির মুখ থেকে স্বাধীন হাত সরায় আর বলতে লাগে, শোনো, এখানে আমি পড়তে আসিনি, একটা কাজ এসেছি। তো তুমি আমার পরিচয় কাউকে দেবে না, আর আমার কাছাকাছি আসার কখনো চেষ্টাও করবে না। এই বলে সুইটির কাছ থেকে স্বাধীন চলে আসে আর সুইটি ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই একটা সুযোগ পেয়েছি, আমার সম্বন্ধে তোমার সকল ভুল ধারণা আমি ভেঙে দিব। কথাগুলো মনে মনে ভাবছিল সুইটি। তবে তার কাছে একটি মেয়ে এসে বলতে লাগলো, কি রে তুই এখানে? তোকে আমি কোথায় তোকে খুঁজছি। সুইটি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে বর্ষা, তুইও না, আমি তো সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। তুই কোথা দিয়ে খুঁজছিস বল তো একটু। আরে ওই হলো আর কি, কথার কথা বলছি। এরপর দুজন আরও কথা বলে ক্লাসরুমে চলে আসে। সুইটি ক্লাসরুমে এসে তো অবাক, দেখতে পায় বেচারা স্বাধীন বসে আছে। তাহলে স্বাধীনের সাথে পড়বে। তারপর সুইটি আর বর্ষা গিয়ে সিটে বসে পড়ে। একটু পর ছেলেগুলো আসতেই ক্লাসের সকলে দাঁড় হয়ে যায়। যেহেতু স্বাধীন সকলের পিছে বসেছিল, ভেবেছিল যে স্যার এসেছে, তাই সেও দাঁড়িয়ে যায়। সে সকলে ছেলেগুলো যে কিনা তাকে সকালে মেরেছিল। তারপর ছেলেগুলো বসতে যাবে, ক্লাসরুমের সকল ছেলেমেয়ে বসে পড়ে। এরকম দৃশ্য দেখে স্বাধীন সেদিন অনেকটাই রেগে যায়। স্বাধীনের দিকে ছুটে তাকাতে অবাক হয়ে যায়। স্বাধীনের চোখের বর্ণ যেন লাল বর্ণ ধারণ করেছে। একটু পর ক্লাসরুমে স্যার চলে আসে। স্যারের উদ্দেশ্যে সকলে দাঁড়ালেও সেই ছেলেগুলো দাঁড়ায় না। তারপর স্যার পড়াতে মন দেবে, তখনই স্বাধীনকে দেখে ফেলে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ছেলে, তুমি কি নতুন নাকি কলেজে? স্বাধীন মাথা দিয়ে হাঁ সম্মতি জানায়। তারপর স্যার আবারও বলতে লাগে, তা তোমার পরনে এরকম জামা কাপড়? এখানে যারা পড়াশোনা করে তারা সকলেই বড়লোক। জানি না তুমি চান্স পেলে কি করে, নাকি টাকা দিয়ে? ও সরি, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমরা গরিব। টাকা পাবে কোথা থেকে? নিশ্চয়ই মেধা দিয়ে। তারপর স্যার তাদের বইয়ের বাইরে থেকে একটা প্রশ্ন ধরে আর স্বাধীন প্রশ্ন তার যথারীতি সঠিক উত্তর দেয়। তারপর স্যার স্বাধীনকে বসতে বলে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, কালকে তুমি স্কুলে ভালো পোশাক পরে আসবে, না হলে স্কুলে যেন এসো না। স্যার বললেনই তো গরিব, এখন কি করে ভালো কাপড় চোপড় পরে আসবে বলেন? ছেলেটার এরকম কথা শুনে ক্লাসরুমের সকল ছেলে মেয়ে হেসে উঠল। শুধু হাসছে না সুইটি আর বর্ষা, তাদেরও অনেক রাগ উঠছে ছেলেগুলোর ওপর। একটু পর স্যার ক্লাস শুরু করলো। ক্লাসের স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। এভাবে কেটে গেল দিনটা। তারপর স্বাধীন সোজা তার ম্যাচে চলে গেল। তারপর আজকের সকল ইনফরমেশন সিনা কমান্ডারকে বলে দিল। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায় আজানের শব্দে। তখনই স্বাধীন শোয়া থেকে উঠে বসে ওয়াশরুমে গিয়ে উঁচু করে নামাজ পড়ে। শহরটাকে দেখার জন্য বাহির হয়। স্বাধীন দেখতে পেল যে যার গন্তব্যস্থলে যাচ্ছে। তারপর স্বাধীন ম্যাসে চলে যায়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজের গেটের কাছে যেতেই দেখতে পেল সেই ছেলেগুলো বসে আছে। ছেলেগুলোকে দেখে স্বাধীন সালাম দিল। সে ক্লাসরুমের উদ্দেশ্যে যাবে, তখনই পেছন থেকে একটি ছেলে ডাক দিয়ে বলল, এই শোন, তোকে না কাল ক্লাসরুমে স্যার বললো তুই এই পোশাক পরে কলেজে আসবি না? তো তুই সেই আবার একই পোশাক পরে কলেজে এসেছিস? নতুন পোশাক কেনার টাকা নেই নাকি তোর কাছে? কথাটা বলে ছেলেগুলো স্বাধীনকে উদ্দেশ্য করে হাসতে লাগলো। তারপর সেখান থেকে স্বাধীন ক্লাসরুমে চলে আসে। ক্লাসরুমে এসে স্বাধীন পেছনের বেঞ্চে বসে পড়ে। একটু পর সুইটি আর ফারিয়া চলে আসে। সুইটি স্বাধীনের কাছে আসতে যাবে, তখন স্বাধীন চোখের ইশারা দিয়ে আসতে বারণ করলো। ক্লাস শেষ হতে যখন কলেজ থেকে বের হবে, তখন সুইটি আসে স্বাধীনের হাত ধরে আর বলতে লাগে, তুই এখানে কেন, আর এই অবস্থায় বা কেন? তখন স্বাধীন সুইটিকে তাদের মিশনের ব্যাপারে বলে আর কাউকে বলতে মানা করে। তারপর কলেজ থেকে সোজা বাসায় চলে যায়। তখনই তাদের ম্যাচের সকল ছেলে তাকে বলে ওঠে, ভাই আমাদের সবাই বাড়িতে যাব আর আমরা এখানে আসবো না, তাই আমরা এই রুমটা ছেড়ে দিয়েছি। আর তারা তাদের ব্যাগ গোছাচ্ছে। অন্যদিকে স্বাধীন ভাবছে, কি করে এই শহরে রুম পাবো? এমনিতে কেউ ব্যাচেলারদের রুম ভাড়া দেয় না। শুয়ে শুয়ে ভাবছিল। পরের দিন সকালে ছেলেগুলো তাদের কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। তখনই বাড়িওয়ালা এসে স্বাধীনকে বলতে লাগে, বাবা আমি আর ব্যাচেলরদের কখনো ভাড়া দেব না, তুমি অন্য কোনো বাসা দেখো। বাড়িওয়ালার কথাটি বলে চলে গেল। আর কোনো কথা শুনলো না স্বাধীনের। বাড়িওয়ালা যেতেই ছেলেগুলো স্বাধীনকে বাই বলে চলে গেল। ছেলেগুলো যেতেই স্বাধীন সেনা কমান্ডারকে ফোন করে বলতে লাগলো, স্যার আমি যে বাসাটাতে ছিলাম সে বাসায় যে আমাদের ব্যাচেলার ফ্রেন্ডরা ছিল
তারা বাড়িতে চলে গেছে। তারা আর কি শহরে থাকবে না আর কি। আর বাড়িওয়ালা আঙ্কেল বলে গেল আর কোনো ব্যাচেলার ভাড়া দেবে না। তো এখন কি করব? তখন ওই পাশ থেকে সেনা কমান্ডারের একটু মুচকি হেসে বলে ওঠে, তাহলে তুমি একটা কাজ করো, আমার মেয়ে সুইটিকে তুমি তো অবশ্যই চেনো। হ্যাঁ স্যার, সুইটিকে চিনেছি। সুইটি তো ওই কলেজেই পড়ে আর একা ফ্ল্যাটে থাকে। আমাদের অপারেশন শেষ করতে তো বেশি দিন সময় লাগবে না, তো তুমি ততদিন সুইটির সাথে থাকতে পারো। না স্যার, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে কল কেটে দেয় স্বাধীন। আর ভাবতে লাগলো কি করে এখন এই শহরের ব্যাচেলার একটা রুম পাওয়া যায়। সকালের খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন বেরিয়ে পড়লো একটা ফ্ল্যাট খোঁজার উদ্দেশ্যে, কিন্তু কোনোভাবেই একটা রুম খুঁজে পেল না। যখনই শোনে একটা ব্যাচেলার রুম ভাড়া চায় তখনই সকলের মুখের ওপর না করে দেয়। এভাবে ফ্ল্যাট খুঁজতে খুঁজতে স্বাধীনের বিকাল হয়ে যায়। তখন কোনো উপায় না পেয়ে সেনা কমান্ডার অর্থাৎ সুইটির বাবাকে কল করে। কল রিসিভ করতে সেনা কমান্ডার বলে ওঠে, আমি জানি কেন ফোন করেছো তুমি। এখন আর কেউ ব্যাচেলার ফ্ল্যাট দিতে চায় না। আমি তোমাকে সুইটি ঠিকানা মেসেজ করে দিচ্ছি, সাথে ওর নাম্বারটাও। তুমি ঠিকানা মোতাবেক গিয়ে ওর নাম্বারে কল দিলে তোমাকে সে নিয়ে যাবে। কিছুক্ষণ পর স্বাধীনের মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা সেনা কমান্ডার করেছে। তারপর স্বাধীন তার মেসের ফ্ল্যাটে চলে যায়, তার সকল জামাকাপড় ডকুমেন্টসগুলো গুছিয়ে সুইটির বাবার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। একটা রিক্সা নিয়ে স্বাধীন সুইটির বাবার সামনে পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সুইটিকে কল করে। ওপাশ থেকে সুইটি বলতে লাগে, আজকে সূর্য কোন দিকে উঠেছে? বোধ হয় আজকে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠেছে। না হলে যে স্যার আমার সাথে কথা বলতে চায় না সে কি না ফোন করেছে? সুইটির এরকম কথায় অনেকটা রেগে যায় স্বাধীন। তারপর স্বাধীন কটাক্ষ করে বলতে লাগে, আমি প্রয়োজনে তোমাকে কল করেছি। আমি তোমার বাসার নিচে এসেছি। অসম্ভব, আপনি আমার বাসার অ্যাড্রেস পাবেন কোথা থেকে? তোমার বাবা দিয়েছে তোমার বাসার অ্যাড্রেস। তারপর সুইটি তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিচে নেমে দেখতে পায় তার বাসার সামনে স্বাধীন একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনকে সামনে দেখে সুইটি স্বাধীনের কাছে এগিয়ে গিয়ে বলতে লাগে, আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমার বাসার সামনে এসেছেন। আমাকে একটা চিমটি কাটুন তো দেখি সত্যি কিনা মিথ্যা। তখন স্বাধীন একটু ধমক দিয়ে বলে ওঠে, তোমাকে বললাম না তোমাদের স্কুলে কোনো একটা সমস্যা আছে, এর কারণে ডিফেন্স থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আর আমি যেখানে থাকতাম সেখানকার ছেলেরা সবাই যার যার বাসায় চলে গেছে, আর কখনো আসবে না এখানে। তাই বাড়িওয়ালা শালা বলেছে যে আর কোনো ব্যাচেলার ছেলেকে ভাড়া দেবে না। আমার মিশন শেষ করতে এখনও 15 থেকে 16 দিন সময় লাগবে। তারপরেও আমি একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু যেই শুনে আমি একজন ব্যাচেলার তখনই মুখের সামনে না বলে দেয়। তখন তোমার বাবাকে কল করি, আর সে তোমার বাসার অ্যাড্রেসটা আমার কাছে পাঠায়, আর বলে যতদিন আমার মিশনটা কমপ্লিট না হচ্ছে ততদিন তোমার সাথে থাকতে। আমি তোমার বাসায় থাকলে কি তোমার কোনো সমস্যা হবে? স্বাধীনের এইরকম কথা শুনে সুইটির মুখে হাসি ফুটে ওঠে আর বলতে লাগে, না, আমার কোনো সমস্যা হবে না, তুমি থাকতে পারো। এরপর স্বাধীনের কাছ থেকে ব্যাগটা হাতে নিয়ে সুইটি স্বাধীনকে বলতে লাগে, আমার পিছে পিছে আসো তুমি। এরপর স্বাধীন সুইটির পিছে পিছে যেতে লাগলো। সুইটির ফ্ল্যাটটা ছিল 3 তলায়। স্বাধীন সুইটির ফ্ল্যাটে গিয়ে দেখতে পায় অনেক বড় ফ্ল্যাট, একজনের থাকার জন্য অনেক বড়। তখন স্বাধীন সুইটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, এত বড় ফ্ল্যাটে কি তুমি একাই থাকো নাকি অন্য কেউ থাকে? না, আর কেউ থাকে না, শুধুমাত্র আমি একাই থাকি, আর মাঝে মাঝে আমার বান্ধবীরা আসে, এই আর কি। তাহলে এত বড় ফ্ল্যাট নেওয়ার কোনো মানে আছে কি? না, আসলে বাবা অনেক ফ্ল্যাট দেখাইছে, কিন্তু আমি এই ফ্ল্যাটটার মতো ভালো কোনো আর ফ্ল্যাট পাইনি, তাই এখানে উঠেছি। কেন, তোমার কি পছন্দ হয়নি? না, পছন্দ হবে না কেন, অনেক সুন্দর। আর আমাকে একটা রুম দেখিয়ে দাও প্লিজ। এরপর সুইটি স্বাধীনকে একটা রুম দেখিয়ে দিল। রুমটা ছিল তার দরজার সামনাসামনি আরেকটি রুম। তখনই স্বাধীন বলে উঠল, এখানে কেন? ওইদিকে তো আরও 3টা রুম আছে, আমি ওই দিকের একটা রুমে থাকি। তোমাকে যে রুম দেখিয়ে দিয়েছি সেই রুমে যাও, এত কথা বলো কেন? সুইটির কথায় স্বাধীন আর কিছু বলে না, সোজা রুমটাতে চলে যায়। এরপরে ফ্রেশ হয়ে যখন ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোবে তখনই সুইটি দরজার কাছে আসে। সারাদিন শুয়ে থেকে উঠে দরজাটা খুলতে যাবে। কি হয়েছে আপনার? আমাকে এত ডিস্টার্ব করছেন কেন? খাবার রেডি করেছি, আসেন খেয়ে নেবেন। যাও তুমি, আমি আসছি। এরপর খাবার টেবিলে গিয়ে সেদিন খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। তখন সুইটি পেছন থেকে বলে ওঠে,
এই যে কই যাচ্ছে? খাবার রেডি করেছি, খেয়ে যান। এরপর স্বাধীন পেছনে ঘুরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হতে যাবে, তখনই সুইটি পেছন থেকে বলে ওঠে, একটু ওয়েট করেন, একসাথেই কলেজে যাই। প্রত্যেক দিন একা যেতে আমার বোরিং লাগে। দুজন একসাথে গেলে আমাদেরকে সন্দেহ করবে, তাই আলাদা যাওয়াটাই বেটার মনে হয়। সন্দেহ করবে কেন? তারা কি খুঁজে রাখছে নাকি আপনার পরিচয় আমার পরিচয়? সুইটির সাথে আর বাড়তি কোনো কথা না বলে স্বাধীন রুম থেকে বেরিয়ে গেল। সুইটি রেগে প্লেটটা ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারল আর বলতে লাগলো, কিসের এত ভাব আপনার? কি এমন করেছি যে আমার সাথে এক রিক্সায় কলেজে যাওয়া যাবে না? এরপর সুইটির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। বাসার নিচে এসে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। স্বাধীনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুইটি বলে ওঠে, দাঁড়িয়ে আছেন যে, কোনো কি গাড়ি পান নাই? স্বাধীন মাথা দিয়ে না বলল। একটু পর একটা রিক্সা আসতেই স্বাধীন রিক্সাওয়ালাকে দেখে বলে ওঠে, মামা যাবেন নাকি কলেজে? ঠিক একই সময় সুইটিও বলে ওঠে কথাটা। এদিকে কলেজেরও সময় পার হয়ে যাচ্ছে। কিছু না ভেবে স্বাধীন রিক্সাতে ওঠে, পরে সুইটিকে ওঠার জন্য বলে। এরপর কলেজে গিয়ে সেদিন রিক্সা থেকে নেমে সুইটি ভাড়া দিতে যখন যাবে তখন স্বাধীন বলতে লাগে, আপনি কেন ভাড়া দিচ্ছেন? আমি প্রথমে ডাক দিয়েছি, আমি ভাড়া দেব। আমি কারো টাকায় চলতে পছন্দ করি না। তখন স্বাধীন মনে মনে বলে ওঠে, বিয়ের পরে তোর স্বামীর টাকায় ঠিকই চলবে। স্বাধীন এরকম বিড়বিড়িয়ে কথা বলা দেখে সুইটি রেগে গিয়ে বলে ওঠে, কি বলছেন বিড়বিড়িয়ে? স্বাধীন সুইটির সাথে আর বেশি কথা না বলে ক্লাসরুমের উদ্দেশ্যে অগ্রসর হয়। কলেজ গেট দিয়ে যখন পার হতে যাবে তখনই সেদিনের ছেলেগুলো তাকে ডাকে। স্বাধীন ছেলেগুলোর কাছে যেতে সেখানকার যে বড় ভাই, তার নাম সৌরভ। সৌরভ স্বাধীনকে বলতে লাগে, কিরে, আজকে এই মেয়েটার সাথে আসলে যে? জানি না তুই মেয়েটার কি হোস, কিন্তু আমি ওকে পছন্দ করি, ওর থেকে দূরে থাকবি। এখন ক্লাসে যা। এরপর স্বাধীন ক্লাসরুমে চলে যায়। সুইটি যখন ক্লাসরুমে ঢুকতে যাবে তখন ওই ছেলেটির মধ্যে সৌরভ গিয়ে বলতে লাগে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? সুইটির মুখ থেকে ভাইয়া ডাক শুনে সেখানে থাকা সকলে ছেলেই হেসে ওঠে। তারপর আর কিছু না বলে ক্লাসরুমে গিয়ে ফারিয়ার পাশে বসে পড়ে। এরপর স্যার এসে প্রতিদিনের মতন ক্লাস শুরু করে। টিফিন পিরিয়ডের সময় স্বাধীন একটু বের হয়, দেখতে পায় অনেকগুলো ছেলে জোট বেঁধে কোথায় যেন যাচ্ছে। তাদের পেছনেই ছেলেগুলো কলেজের পেছনের বাগানটাতে যায়। তাদেরকে অনুসরণ করে স্বাধীন দেখতে পায় সেই ছেলেগুলো, যে ছেলেগুলো প্রতিনিয়ত তাকে বিরক্ত করে। সেই ছেলেগুলো সকলকে ইয়াবা ট্যাবলেট দিচ্ছে। ইয়াবা ট্যাবলেট দেওয়ার কিছু পিক স্বাধীন ক্যামেরা বন্দি করে নিল। এরপর টিফিন পিরিয়ডের পর ক্লাসে চলে গেল। অনেকক্ষণ পর সেই ছেলেগুলো ক্লাসে আসলো। তারপর বিকালে ক্লাস শেষ হতেই স্বাধীন বাসায় যাবে। তখন দেখতে পায় একটা রিক্সায় করে সুইটি বাসায় যাচ্ছে। তখন সুইটি রিক্সাওয়ালাকে বলে, মামা ওই ছেলেটার সামনে রিক্সাটা থামাবেন। এরপর স্বাধীনের সামনে রিক্সা থামতে সুইটি বলতে লাগে, রিক্সাতে উঠে পড়ো, এই টাইমে তুমি এখানে আর রিক্সা পাবে না। তারপর স্বাধীন রিক্সাতে উঠে সুইটির পাশে বসে বাসায় যেতে লাগে। পাশ থেকে সেই ছেলেগুলো দেখে ফেলে স্বাধীন সুইটি একসাথে বসে কোথায় যেন যাচ্ছে। তখনই সৌরভ ভাইকে কল করে সকল কিছু বলে। ওই পাশ থেকে সৌরভ ভাই বলতে লাগে, ছেলেটাকে মানা করেছিলাম সুইটির আশেপাশে না ঘুরতে, কিন্তু আমার কথা শুনলো না। কালকে কলেজে আসুক, ওর ব্যবস্থা নিচ্ছি। এই বলে ফোন কেটে দিল সৌরভ। অন্যদিকে স্বাধীন সুইটি বাসায় গিয়ে পৌঁছাতে সুইটি বলতে লাগলো, তোমার কোনো পছন্দের খাবার আছে যা তোমার খুব পছন্দ? এরপর স্বাধীন উদ্বেগ নিয়ে বলতে লাগলো, কেন, তুমি আমার পছন্দের খাবারের নাম জেনে কি করবে? তোমাকে বলতে বলেছি বলো, এরকম ঘাটতারামো করছো কেন? আমার পছন্দের খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এরপর স্বাধীন রুমে চলে গেল। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সেনা কমান্ডারকে ফোন করে আজকে সকল ইনফরমেশনগুলো বলল। রাত্রের দিকে আবারও বের হয়ে যায় স্বাধীন। সে এখন কলেজে যাবে, দেখবে কলেজের ভেতরে রাত্রিতে কোনো অপকর্ম হয় নাকি। সোজা কলেজের সামনে গিয়ে কলেজের দেয়াল টপকে ঢুকে কলেজের ভেতরে প্রবেশ করতে দেখতে পেল একটা ক্লাসরুমে এখনও পর্যন্ত লাইট জ্বলছে। কলেজের সকল ক্লাস 3টায় শেষ হয়ে যায়, তাহলে এখন রাত 8টার সময় কি হচ্ছে? এই ভেবে স্বাধীন ওই রুমটার উদ্দেশ্যে অগ্রসর হলো। রুমটার সামনে গিয়ে দেখে সেই ছেলেগুলোর সামনে আরেকটি নতুন ছেলে দাঁড়িয়ে আছে। নতুন ছেলেটা সৌরভকে উদ্দেশ্য করে বলছে, ভাই তোমাদেরকে নতুন মাল দিয়েছে, এই বক্সটাতে অনেক মাল আছে। ভাই বলেছে এই মালগুলো তোমাদের 7 দিনের ভিতরেই বিক্রি করতে হবে। ভাই বললেই তো 7 দিনে বিক্রি করা যায় না। আমার কাছ থেকে আর আপনার মাল কেউ আগের মতো নেয় না, অতিরিক্ত দামের কারণে। ভাইকে একটু বলো দাম কমাতে। হ্যাঁ, আমি ভাইকে গিয়ে বলছি মালগুলোর দাম কমাতে।
আর তোমরা তাড়াতাড়ি করে বিক্রি করার চেষ্টা করবে। স্বাধীন সৌরভ আর ছেলেটির কথোপকথন রেকর্ড করে এরপর কলেজ থেকে বেরিয়ে আসে। ছেলেগুলোর কথা শুনতে শুনতে রাত্রি 12টা বেজে যায়। রুমে কলিং বেল বাজালেও কোনো সাড়া শব্দ পায় না। স্বাধীনের একটু চিন্তা হয়। এরপর দরজাটা টান দিতেই দেখতে পায় দরজাটা খোলা। ভালো করে দরজাটা লাগিয়ে দিয়ে তার রুমের দিকে যখন পা বাড়ায় দেখতে পায় খাবার টেবিলে সুইটি শুয়ে আছে। সুইটির কাছে গিয়ে টেবিলের ওপর টোকা দিয়ে বলতে লাগে, এই যে আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি এখানে? আপনার প্রিয় খাবার রান্না করেছি আপনার জন্য, অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছি। কই গিয়েছিলেন আপনি? এত রাত হলো আসতে। ওই একটা কাজে গিয়েছিলাম যা তোমার না জানলেও চলবে। এখানে আসছেন একসাথে খাই। আমিও খাওয়া দাওয়া করি নাই, আপনার জন্য অপেক্ষা করতে করতে টেবিলেই ঘুমিয়ে গিয়েছি। আমার জন্য আবার আপনার অপেক্ষা করতে হবে কেন? আপনি খেয়ে দিয়ে আপনার রুমে ঘুমিয়ে গেলেই পারতেন, আমি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। আর বেশি কথা না বলে স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়, খাবার টেবিলে চলে আসে। এরপর স্বাধীন আর সুইটি একসঙ্গে খাবার দাওয়া করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কালকের মতো আজকেও গাড়ি নাই রাস্তাতে, তাই দুজন একই রিকশাতে উঠে চলে যায় কলেজে। কলেজের গেটের সামনে নেমে কলেজে প্রবেশ করতে যাবে তখনই সৌরভ স্বাধীনকে দেখে। তারপর সৌরভ স্বাধীনকে কাছে ডেকে নিয়ে এসে বলতে লাগে, তোকে আমি বরাবর মানা করেছিলাম তুই সুইটির আশেপাশে যাবি না, কিন্তু আজকেও একসাথে এসেছিস কেন? আর সুইটি তোর কি হয়? আসলে ভাইয়া আমি আর ও পাশাপাশি বাসাতে থাকি, রিক্সা পাইনি বলে দুজন একসাথে এসেছি। এদিকে স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে তার জন্য। তোকে কালকে মানা করেছিলাম কিন্তু তুই আমার কথা শুনিসনি। রিক্সা পাসনি, প্রয়োজন হলে হেঁটে আসবি, কেন ওর সাথে একসাথে আসতে গেলি? সৌরভের পাশ থেকে একটি ছেলে বলতে লাগলো, ভাই নিশ্চয়ই সুইটির সাথে এর কোনো সম্পর্ক আছে। অনেক দিন দেখছি আমি ওরা দুজন একসাথে হয়ে কি যেন কথা বলছে। ছেলেটি এরকম কথা শুনে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে স্বাধীনের কলার চেপে ধরে বলতে লাগে, তাহলে তুই যে বললি পাশাপাশি বাসা, কিন্তু তোর সাথে এত কিসের কথা? ভাই একটা সাবজেক্টের সমস্যা হয়েছিল, ও আমার থেকে সলিউশন নিচ্ছিল। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে সৌরভ তার মুখে একটা ঘুষি দিয়ে বলতে লাগে, এই তোরা কি দেখছিস? ওকে মার, মারতে মারতে আদমরা করবে, একবারে মেরে ফেলবে না যেন ওকে। সৌরভের পাশ থেকে আরেকটি ছেলে বলতে লাগে, ভাই ও ভাবির দিকে নজর দিয়েছে, ওকে তো পৃথিবীতে রাখা যাবে না। না না, ওকে মেরে ফেলা যাবে না। এমনিতেই আমাদের ওপর অনেক অভিযোগ আছে পুলিশ স্টেশনে, টাকা দিয়ে হয়তো ধামাচাপা দিয়ে রেখেছি। ছেলেটাকে মারলে হয়তো হিতে বিপরীত হবে, তাই ওকে আমরা আদমারা করে এখানে ফেলে রেখে যাব। এরপর ছেলেগুলো স্বাধীনকে অনেকটাই মারে। স্বাধীনের কাছে ছেলেগুলোকে অনেক কম ছদ্মবেশ ধরে এখানে এসেছে বলে মারতে পারছে না, সে শুধু মার খাচ্ছে। একটু পর তার চারিদিকে অন্ধকার নেমে আসলো। এদিকে সুইটি ক্লাসরুমে বসেছিল, তার বান্ধবী ফারিয়া গিয়ে বলে, হায় রে সুইটি, তুই এখানে বসে আছিস? তুই তো একটা ছেলের সাথে আসলি না রিক্সাতে করে? ওই ছেলেটাকে সৌরভ আর সৌরভের বন্ধুরা মিলে মারছে। তখন সুইটি একটু কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কোথায় মারছে স্বাধীনকে? দেখ, আমাদের কলেজে মাঠে ছেলেটাকে মারছে। এরপর সুইটি ফারিহার কাছ থেকে দৌড়ে দিয়ে কলেজের মাঠে গেল। বন্ধুগুলো স্বাধীনকে মারছে। চারিদিকে কলেজের অনেক ছেলেপুলে চেয়ে থেকে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ কলেজের সবাই সৌরভ প্লাস সৌরভের বন্ধুদেরকে ভয় পায়। একটু পর ছেলেগুলো মারতে মারতে যখন দেখতে পেল স্বাধীনের কোনো সারা শব্দ নেই, তখন তাকে থুয়ে সবাই ক্লাসরুমে চলে যায়। একে একে সকল ছাত্ররা চলে যায় সেখান থেকে। তারপর সুইটি স্বাধীনকে কোলে তুলে বলতেছে, ভাইয়া কেউ একটু হেল্প করুন, এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এনাকে হসপিটালে না নিয়ে গেলে হয়তো ও আর বাঁচবে না। সুইটির এরকম কথা শুনে কলেজের সকল ছাত্ররা সেখান থেকে চলে গেল। তখন পাশ থেকে কলেজের কেরানি বলতে লাগলো, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটা গাড়ি ডেকে আনছি। তারপর কেরানি রাস্তায় গিয়ে অনেক গাড়ির কাছে সাহায্য চাইল, কোনো গাড়ি সাহায্য করছে না তাকে। একটু পর একটা গাড়িতে ইশারা দিতে দাঁড় করায় কেরানি। গাড়ির কাছে গিয়ে বলতে লাগে, বাবা, আমার কলেজের একজন শিক্ষার্থী গুরুতর আহত, তাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে, একটু সাহায্য করবে তুমি? এরপর কেরানি গাড়িতে নিয়ে কলেজে চলে যায়। স্বাধীনকে গাড়িতে তুলে সোজা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ভর্তি করে সুইটি গিয়ে ড্রাইভার আঙ্কেলকে ধন্যবাদ জানায়। একটু পর নার্স এসে বলে, স্বাধীনের আত্মীয় কেউ এখানে আছেন? সুইটি চিন্তা করছিল, চিন্তার মাঝে নার্সের কথাগুলো বলে ওঠে। সুইটি চিন্তা থেকে বেরিয়ে এসে ডাক্তারের সামনে গিয়ে বলতে লাগে,
হ্যাঁ, আমি স্বাধীনের ফ্রেন্ড হই। কি হয়েছে আমাকে বলেন। পেশেন্টটা অনেকটাই আঘাত পেয়েছে, এরপরে তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে। তার রক্ত লাগবে 3 ব্যাগ। আমাদের ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছি, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকের রক্ত নেই। ওর রক্তের গ্রুপটা কি একটু বলবেন? এ পজিটিভ। আমারও এই পজিটিভ রক্ত, আমি দিব। একজনের শরীর থেকে সর্বোচ্চ 2 ব্যক্তি রক্ত নেওয়া যায়, আর এর কিছু নিয়ম কানুন থাকে। তো আপনি আমার সাথে আসেন, আর 1 ব্যাগ রক্ত আমরা জোগাড় করেছি। এরপর সুইটি নার্সের সাথে চলে যায়। নার্স রক্ত পরীক্ষা করে। সুইটির শরীর থেকে 2 ভাগ রক্ত নেয়। সুইটির শরীর থেকে রক্ত নিয়ে স্বাধীনের অপারেশন শুরু হয়। অপারেশন রুম থেকে ডাক্তার বের হতে সুইটি ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, ডক্টর, স্বাধীন এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, শি ইজ আউট অফ ডেঞ্জার। আমি একটু তার সাথে দেখা করতে চাই। এখন দেখা করা যাবে না, একটু পর কেবিনে শিফট করা হবে, তখন দেখা করিও। তারপর সেখান থেকে ডাক্তার চলে যায়। একটু পর স্বাধীনকে কেবিনে শিফট করা হয়। সুইটিকে স্বাধীনের পাশে বসে থেকে স্বাধীনের হাত ধরে ডাকছে। আমার জন্য তোমার আজ এই অবস্থা আমি জানি। আমার জন্য ওরা তোমাকে মেরেছে। আমি যদি তোমাকে আমার সাথে রিক্সাতে করে একসাথে না আনতাম, হয়তো তোমাকে আজ এই দিন দেখতে হতো না। এই ভাবছে আর কান্না করছে সুইটি। হঠাৎ স্বাধীনের জ্ঞান ফিরে আসে আর দেখতে পাই সুইটি তার হাত ধরে কান্না করছে। সুইটি কান্না দেখে স্বাধীনের অনেকটাই মায়া লাগে। স্বাধীনের জ্ঞান ফিরে আসছে, তখন সুইটি তাকে বলতে লাগে, কেমন লাগছে এখন তোমার? এখন একটু ভালো লাগছে। এরপর দুজন অনেক কথা বলতে থাকে। একটু পর সুইটি বলতে লাগে, তোমার তো অনেক ক্ষুধা লাগছে, নিচে থেকে কিছু নিয়ে আসি? এই বলে সুইটি চলে হসপিটালের নিচে দোকান থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসে স্বাধীনকে খাওয়ানোর জন্য। এরপর স্বাধীনের কেবিনে এসে স্বাধীনকে খাওয়াতে লাগে। স্বাধীন খাবার খেতে খেতে সুইটিকে উদ্দেশ্য করে বলে, তুমিও তো কিছু খাওনি, তুমিও খাও। না, তুমি খাও, আমি খেয়েছি। তুমি হয়তো ভুলে গেছো, আমি সেনাবাহিনীর লোক। আমরা মানুষের মুখ দেখি বুঝতে পারি তাদের মনোভাব। তুমি নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছো, এমনকি তুমি নিজের যত্ন নাও। আমি জানি তুমিও খাওনি। এরপর সুইটি খেতে লাগে। এভাবে পেরিয়ে যায় 2টা দিন। হাসপাতাল থেকে স্বাধীনকে রিলিজ করে দেয়। তারপর যদিও একটা রিক্সা ডেকে নিয়ে এসে বাসায় চলে যায়। তারপর বাসায় গিয়ে স্বাধীনকে তার রুমে শুইয়ে দিয়ে সুইটি তার রুমে ফ্রেশ হয়ে খাবার রান্না করে। এদিকে এই কয়েকদিনে সেনা কমান্ডারকে কোনো প্রকার ইনফরমেশন পাঠানো হয়নি, তাই সেনা কমান্ডার অনেকটা চিন্তা মুখ নিয়ে বসে আছে। তখনই স্বাধীন সেনা কমান্ডোকে ফোন করে। স্বাধীনের ফোন দেখে সেনা কমান্ডো একটু চিন্তিত হয়। সেনা কমান্ডো বলতে লাগে, কি হয়েছিল তোমাদের? তোমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এমনকি সুইটিকে ফোন করলে ফোন সুইচ অফ দেখাচ্ছে। কি হয়েছে তোমাদের, একটু বলবে? এরপর স্বাধীন সেনা কমান্ডোকে তার সাথে ঘটে যাওয়া সকল বিষয় বলে। তখন সেনা কমান্ডার বলতে লাগে, ও আচ্ছা, আর তুমি নিজের দিকে খেয়াল রেখে কাজ করবে, আর কখন কি হয় আমাকে বলবে। এরপর স্বাধীন সেনা কমান্ডারের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ফোন রাখে। এদিকে সুইটি আর স্বাধীন রুমে প্রবেশ করে। আর সুইটি বলতে লাগে, কার সাথে কথা বললে? আর তুমি এখানে এসেছো কেন, বললে না তো আমাকে? তোমার বাবার সাথে কথা বললাম, আর এখানে এসেছি কেন তুমি কয়েকদিন পরে জানতে পারবে। এরপর সুইটি কিচেন রুমে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে এসে স্বাধীনকে খাওয়াতে লাগে। আর তখন স্বাধীন মনে মনে ভাবতে লাগে, মেয়েটাকে আসলে যেরকম ভাবছিলাম ঠিক সেরকম না। এই 3টা দিনে মেয়েটার প্রতি অনেকটাই মায়া জন্মে গেছে আমার। অপারেশনটা শেষ হলে সুইটিকে আমার মনের কথা বলে দেব। স্বাধীনের এইরকম চিন্তিত মুখ দেখে সুইটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে আপনার, কি ভাবছেন? তখন স্বাধীন বলতে লাগে, না কিছু হয়নি, আর কি, বাবা মার কথা মনে পড়ছিল। ও আচ্ছা। তারপর সুইটি স্বাধীনকে খাইয়ে দিয়ে খাবার প্লেট কিচেন রুমে রেখে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা সুইটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল স্বাধীন। তুমি কি কলেজে যাবা না? এত সকাল সকাল উঠে রান্না করছো যে? না, যাব না, তুমি সুস্থ হও তারপরে যাব। এত সকাল সকাল রান্না করছি কারণ তোমার তো ওষুধ আছে, খাবার খেয়ে যেতে হবে তার জন্য। এরপর সুইটি রান্না করতে লাগলো। তখন স্বাধীন পাশ থেকে বলে উঠল, আচ্ছা, তুমি যে ওই কলেজে ছিলে, এখানে কেন ভর্তি হয়েছো? আসলে আমি যে সেনা কমান্ডারের মেয়ে, এটা সবাই জেনে গিয়েছিল। আর বাবা ওই কলেজে আর পড়াতে চায়নি, তাই এই কলেজে পাঠিয়ে দিয়েছে। ও, তা তোমার বান্ধবীর কি খবর? সুইটি অনেকটাই রেগে যায় পাপিয়ার নাম শুনে। ওই যে কি যেন নাম, হ্যাঁ পাপিয়া।
আমার বন্ধু তো ওর উপর পুরাই ক্রাশ খেয়ে রয়েছে। মেয়েটা কিন্তু অনেকটা সুন্দর। আমার বন্ধু ক্রাশ না খেলে আমি একটু ট্রাই করতাম। রান্না করছিল সুইটি। রান্নাঘর থেকে বেরিয়ে আসে হাতে একটা খুন্তি নিয়ে, আর স্বাধীনকে ভয় দেখিয়ে বলে, মার খেলে তুমি, সেবা করলাম আমি। কই, আমার খোঁজখবর না নিয়ে তুমি পাপিয়ার খোঁজখবর নিচ্ছ? আরে এরকমভাবে রেগে গেলে কেন? আমি তো শুধু বলেছিলাম মেয়েটা কেমন আছে। এর সাথে আবার আমার খেয়াল রাখার কি সম্পর্ক? তখন সুইটি একটু কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আরে আমি আপনাকে কতবার বুঝাবো আমি আপনাকে ভালোবাসি, আর কত আমাকে অবহেলা করবে? না হলে আপনি একটা কাজ করেন। এই বলে সুইটি দৌড়ে কিচেন রুমে চলে গেল। কিচেন রুম থেকে একটা ছুরি নিয়ে এসে স্বাধীনের হাতে দিয়ে বলল, এই নিন ছুরি, আমাকে মেরে ফেলুন। তখনই স্বাধীন ছুরি ফেলে দিয়ে সুইটিকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, আরে পাগলি, আমিও তো তোমাকে ভালোবাসি। সে প্রথম দেখায় যেদিন তুমি আমাকে ময়লা পোশাক পরিহিত অবস্থা দেখেছিলে। আমি চেয়েছিলাম মিশনটা শেষ হলে তোমাকে সকল কিছু খুলে বলে প্রপোজ করব। একদিন তোমাকে দেখলাম একটা ছেলেকে মারছো আর কথা বলছিলে। সেদিন থেকে তোমার উপর আমি অভিমান করে আছি। আরে জানো, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন শুনি তুমি আমাদের সেনা কমান্ডারের মেয়ে। তারপর সুইটি স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে বলে ওঠে, হয়েছে, আর বলতে হবে না, রান্না করতে দাও। এমনিতে তোমার খাবার দেরি হয়ে গেলে ওষুধ খেতে পারবে না। এরপর সুইটি কিচেন রুমে গিয়ে রান্না শেষ করে। রান্না শেষ করে খাবার টেবিলে খাবার দিয়ে বলে, এই যে কোথায় আপনি, তাড়াতাড়ি আসেন, খেয়ে নেবেন। সুইটি এরকম কথা শুনে স্বাধীন তড়িঘড়ি করে খাবার টেবিলে এসে বসে। খাবার খেয়ে স্বাধীন রুমে গিয়ে বসেছিল, তখনই সুইটি তার রুমে গিয়ে বলে, খাবার তো খেয়েছেন, ওষুধ খেতে হবে, মনে আছে কি আপনার? সবকিছু যদি আমারই মনে করে নিতে হয় তাহলে তুমি কেন বলো? হয়েছে, আর ঢং করতে হবে না। এই নেন, খেয়ে নেন ওষুধগুলো তাড়াতাড়ি। ওষুধগুলো খেয়ে স্বাধীন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের মাথায় সুইটি হাত বুলিয়ে দিয়েছিল। স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে কখন যে সুইটি ঘুমিয়ে গেছে তার নিজেরও মনে নাই। স্বাধীন ঘুমের মাঝে তার বুকের ওপর কীরকম যেন ভার অনুভব করে। সুইটি আজ শোয়া থেকে তার বুকের মাঝে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে। স্বাধীন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিল এক ঘুমন্ত পরীকে। হঠাৎ তখনই সুইটির ঘুম ভেঙে যায়। স্বাধীনকে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকা দেখে। সুইটি বলতে লাগে, কি দেখছিল এরকম করে? তোমাকে দেখছি। আমি আবার দেখার জিনিস হলাম কবে থেকে? কোন এক কবি বলেছিল, মেয়েদের আসল রূপ দেখতে হলে ঘুমন্ত অবস্থায় দেখুন। কবি হয়তো তার প্রিয়জনের ঘুমন্ত মুখ দেখেছিল, তাই হয়তো এরকম কথা বলেছে। আপনি কি যে বলেন না, মোটেও আমি অতটা সুন্দরী নই। এরপর সুইটি শোয়া থেকে উঠে গিয়ে তার রুমে যেয়ে ফ্রেশ হয়। স্বাধীন ফ্রেশ হয়ে বসেছিল, তখনই তার ফোনে শরীফুল ফোন করে। আর শরীফুল বলতে লাগে, কি রে ভাই, কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না কয়েকদিন হলো। আগে তো কোনো মেয়ে গেলে কল দিতি, নাকি সুইটির কাছে গিয়েছিস বলে আমাকে ভুলে গেছিস? আচ্ছা ওয়েট, তুই কি করে জানলি আমি সুইটির কাছে এসেছি, বা সুইটির সাথে কি কলেজে পড়ি, বা ওর সাথে বাসায় থাকি? মামা জানি জানি, অনেক কিছু জানি। কি জানিস, আর তুই কি আমার সাথে লুকাইছিস? আসলে হয়েছে কি, তোর আর সুইটির ব্যাপারে কমান্ডো স্যারে জানে। সুইটি অনেক কান্না করেছিল, আর কমান্ডো স্যার চাইছিল তোর আর সুইটির বিয়েটা হোক। তখন তোর বাবা বলেছিল যে তোর লাইফ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, স্বাধীন যা করবে তাই তারা মেনে নেবে। তাই কমান্ডো চাইছিল তুই যেন ওনার মেয়েকে বিয়ে করিস। আর তুই তো কখনোই রাজি ছিলি না সুইটিকে বিয়ে করার। তখনই তোর বাবা কমান্ডো স্যারকে এরকম একটা বুদ্ধি দেয়। আগে বাসায় যাই, তারপরে বাবাকে মজা বোঝাচ্ছি। মানুষকে এরকম বুদ্ধি দেওয়া? আরে মামা থাম থাম, যা করেছে তোদের ভালোর জন্যই করেছে। আসলে সুইটি তোকে অনেক ভালোবাসে। আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, তুই যখন অবহেলা করিস তখন ওর চোখে পানি টলমল করে। হ্যাঁ বুঝলাম। আর তোর আর পাপিয়ার কত দূর আগাইলো লাইন? তখনই রুমের মাঝে সুইটি প্রবেশ করে। স্বাধীনের কথা শুনে ফেলে আর সুইটি বলতে লাগে, কি তাহলে শরীফুল ভাইয়ের সাথে পাপিয়ার সেটিং হয়েছে? তাই তো বলি, এখন কল করলে কেন ওর ফোন ওয়েটিংয়ে থাকে? ওপাশ থেকে শরীফুল সুইটির কথা শুনছিল। তখনই শরীফুল স্বাধীনকে বলে ওঠে, মামা তাহলে তো তলে তলে অনেক দূরে। তাহলে কি আঙ্কেলদের তোদের বিয়ে নিয়ে ভাবতে বলবো? দেখ শরীফুল, একদমই আজে বাজে কথা বলবি না। আমি আগে অপারেশনটা শেষ করি, তারপর আমার অনেক দূর চিন্তা ভাবনা, তারপর আমার বিয়ে। কেন মামা, চিন্তা ভাবনা তো বিয়ের পরেও করা যাবে। তাহলে তুই বিয়েটা করে ফেলছিস না কেন? আসলে আমি তাই ভাবছি।
এভাবেই আরও কথা বলে স্বাধীন ফোন রেখে দেয়। পাশ থেকে তাদের সকল কথোপকথন শুনছিল সুইটি। ফোন কেটে দিয়ে সুইটির দিকে তাকিয়ে স্বাধীন বলতে লাগে, কি হয়েছে তোমার? এরকম আমার কাছে এসে আমার কথা শুনছিলে কেন? আসলে একা একা আর কতক্ষণ বাসায় থাকবো, চলেন একটু বাহির থেকে ঘুরে আসি। এই অবস্থা নিয়ে বাইরে যাবে কি করে বলো? আরে আপনার অবস্থা তো অনেকটা উন্নতি হয়েছে, চলেন না টুকটুক করে হাঁটি। আচ্ছা চলো, বেশি দূর কিন্তু যাব না, এই শুধুমাত্র পার্কে গিয়ে হাঁটবো। পার্ক দিয়ে হাঁটলে চলবে না, শুধু যাওয়া লাগবে। এরপর সারাদিন সুইটি তাদের বাসার সামনে পার্কে হাঁটছিল হাতে হাত ধরে। তারপর সামনে একটা ফুচকার দোকান দেখে সুইটি বলতে লাগলো, চলেন না ফুচকা খাবো, অনেক দিন হলো খাই না, আপনি আসার পর থেকে ফুচকা খাই না। কেন, আমি আসার পর থেকে ফুচকা খাও? আগে প্রত্যেক দিন বিকেলে পার্কে এসে ঘুরতাম, কিন্তু তুমি আসার পর থেকে পার্কে তেমন আসা হয় না। ও তাহলে চলো টেবিলে গিয়ে বসি। এরপর ফুচকাগুলোকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল 2 প্লেট ফুচকা দিবেন, দুটাতে একটু ঝাল বেশি। তারপর থেকে স্বাধীন বড় বড় চোখ করে সুইটির দিকে তাকিয়ে বলতে লাগে, আরে আমি তো তেমন জাল খেতে পারি না, আমারটা একটু জাল কম। সমস্যা নেই, আপনার যখন ঝাল লাগে আমাকে বলবেন, আমি আপনাকে মিষ্টি দিব, তখন আর আপনার ঝাল লাগবে না। এরপর সুইটি চোখে ইশারা দিয়ে বলল স্বাধীনের প্লেটে একটু বেশি ঝাল দিতে। একটু পর ফুচকাওয়ালা 2টা প্লেট নিয়ে তাদেরকে দিল। দুজনে ফুচকা খেতে লাগলো। হঠাৎ স্বাধীন একটা চিল্লানিতে বলতে লাগলো, এত জাল কেন? এর আগে কখনো এত জাল আমি পাইনি। পাশ থেকে সুইটি হাসি মাখা মুখ নিয়ে বলতে লাগে, অনেক ঝাল লেগেছে, মিষ্টি খাবে কি তুমি? আমি জালে মরে যাচ্ছি, তুমি আমার সাথে ঠাট্টা করছো? এইখানে তুমি মিষ্টি পাবে কোথা থেকে? তুমি খাবে কি না বলো, মিষ্টি আনতেছি আমি। খাবো, জালে তো মরে যাচ্ছে একদম। এরপর সুইটি দুজনের ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট পর ছাড়ে। তখন স্বাধীন জোরে জোরে শ্বাস নিয়ে বলে ওঠে, আমি তোমার কাছ থেকে কি এই মিষ্টি চেয়েছি? তো তুমি কোন মিষ্টি ভেবেছিলে? আমিও তো মিষ্টি মানে সুইট। এতক্ষণ ধরে কেউ কিস করে নাকি? আর একটু ধরে রাখলেই নির্ঘাত অন্য জগতে চলে যেতাম। তারপর দুজনে বিকালে পার্কে অনেক ঘোরাঘুরি করে। সন্ধ্যায় ফেরে বাসায় গিয়ে স্বাধীন সুইটি যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। একটু পর সুইটি স্বাধীনের রুমে চলে যায়। স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এনো ওষুধগুলো খাও, আমি না থাকলে তোমাকে কে মনে করে ওষুধ খাওয়াতো? তারপর সুইটি তার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠে। সুইটি গিয়ে রান্না করে। অন্যদিকে স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। আজকে সে কলেজে যাবে। তখনই সুইটি তার কাছে এসে বলে, তাড়াতাড়ি করে খাবার টেবিলে আসো। এরপর সেদিন খাবার টেবিলে যেয়ে দেখে অনেক রান্না করেছে সুইটি। তখন সুইটিকে উদ্দেশ্য করে বলে, কখন ঘুম থেকে উঠে এগুলো রান্না করেছো আমার জন্য? আমি ফজরের আজানের সময় উঠেছি, উঠে নামাজ পড়ে তোমার জন্য রান্না শুরু করেছি। ও তাহলে আজ আমি কলেজে যাব, তুমি কি যাবে আমার সাথে? যাব, বাট দুজনে রিক্সা করে। আজকে আবার সৌরভ দেখে ফেললে জানি না কি করবে। তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর কলেজে গিয়ে পৌঁছায়। ক্লাসরুমে ঢুকতে যাবে তখনই পাশ থেকে সৌরভ আর সৌরভের বন্ধুরা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখ দেখ প্রেমিক পুরে যাচ্ছে, ওই দিন ওকে এত মারধর করলাম, কিন্তু দেখ আজকে আবার কলেজে এসেছে। ছেলেটা ইতিহাস গড়ল। আমাদের মার খাওয়ার পর সব ছেলেরা কলেজ থেকে পালিয়ে যায়, কিন্তু এই ছেলেটা না পালিয়ে আবার ফিরে এসেছে কলেজে। এরপর আরও নানান ধরনের কথা বলে স্বাধীনকে উদ্দেশ্য করে। তাদের কথায় স্বাধীন কোনো পাত্তা না দিয়ে সোজা তাদের ক্লাসরুমে গিয়ে ছুটে বসে পড়ে। অন্যদিকে সুইটি ও স্বাধীনের আসার একটু পর ক্লাসরুমে ঢুকে পড়ে। এভাবেই ক্লাসটা পার হয়ে যায়। তারপর স্বাধীন সুইটি বাসায় চলে যায়। রাত্রের দিকে স্বাধীন বের হয় কলেজের উদ্দেশ্যে, কারণ অনেক ছেলে বলছিল যে তাদেরকে 2 দিন যাবৎ কোনো নেশা দেয় না, হয়তো 2-1 দিনের ভেতরে বড় কোনো চালান আসবে, এর জন্য আর কি দেরি হচ্ছে। তারপর স্বাধীন কলেজের সামনে পৌঁছে দেয়াল টপকে সে আগের ঘটা জায়গায় চলে যায়। তখন তাদের সামনে স্কুলের এক স্যার চলে আসে আর সৌরভকে থাপ্পড় দেয়। সৌরভ আর সৌরভের বন্ধুদেরকে উদ্দেশ্য করে স্যার বলেন, তোদেরকে কতবার বলেছি নতুন কোনো ছেলেদের মাল দিবি না, দেখবি আজ থেকে আমাদের এই কলেজের দিকে কত বাহিনীর নজর থাকে। আর একদিন যদি তুই রিফাত নামের কাউকে মাল দিয়েছিস। জি ভাই দিয়েছি, ছেলেটা 2 দিন যাবৎ ঘ্যান ঘ্যান করছিল, বিরক্ত হয়ে তাকে মাল দিয়েছি। শোন, এই কাজের কোনো কথা আর যেন না জানে ছেলেটা। না ভাই, না জানলে তো দিতাম না। ছেলেটা হচ্ছে আমাদের ভাই, কোনোভাবে যদি জানতে পারে যে তার ভাই মাদক সেবন করে আর তাদেরকে মাদক সাপ্লাই দিই আমরা, তাহলে কি হবে জানিস? এর জন্য তোদেরকে 2-1 দিন ধরে দেখা দিচ্ছি না।
আর এই সৌরভদেরকে উদ্দেশ্য করে স্যার বড় একটা বক্স তাদের দিকে এগিয়ে দেয়। আর শোন, এই মালগুলো 7 দিনের ভিতরে বিক্রি করবি, আর সকলের কাছ থেকেই ডাবল টাকা নিবি। জানি সবাই পাগল হয়ে গেছে এই 4-5 দিনে মাল না পেয়ে, তার জন্য কিছুদিন আমি মাল সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। স্যার আর সৌরভের সকল কর্তব্যকথন মোবাইল বন্দি করে রাখে স্বাধীন। তখনই আবার একটা ছেলেকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগে, আর তোদেরকে কতবার করে বলেছি আমাদের ডিলার কলেজের ভিতরে হবে না, আর ডিল হবে বাইরের, শুধুমাত্র মাল সাপ্লাই দেব কলেজের ভিতরে। দারোয়ানকে তো টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আজকে একটুর জন্য ধরা পড়তে গিয়ে পড়িনি। কেন ভাই, কি করে ধরা পড়তে গিয়েছিলেন আপনি? স্কুলের পিয়ন সেই বক্সটা দেখে ফেলে আমি যখন স্টোর রুমেতে গিয়েছিলাম তখন। আমি স্টোর রুম থেকে আসার পরেও পিয়নকে ওখান দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছি। বোধহয় প্যাকেটের ভিতরে কি আছে কৌতূহল নিয়ে দেখেছে। ওর একটা ব্যবস্থা করতে হবে কালকে। তখনই সৌরভ একটু রাগান্বিত হয়ে বলতে লাগে, স্যার, তাহলে কি আমরা পিয়নকে মেরে ফেলবো? মাথা মোটার মতো কথা বলিস কেন? এমনিতে অনেক রিপোর্ট আছে আমার নামে, কলেজের সকল স্যার ম্যাডাম জানে আমার সাথে পিয়নের সম্পর্কটা ভালো না। এমন অবস্থায় যদি পিয়ন খুন হয় তাহলে সন্দেহ তীরটা কিন্তু আমার দিকে আসবে। ওর একটা মেয়ে আছে না, কলেজে আসার সময় তোরা সকলে মিলে গাড়িতে তুলবি, তারপর নির্জন কোনো স্থানে নিয়ে গিয়ে রেপ করবি, তারপর তা ভিডিও করবি। সেই ভিডিও দেখিয়ে পিয়নকে ব্ল্যাকমেল করা যাবে। এরপর আরও কথা বলতে লাগলো স্যার। স্যার আর সৌরভের সকল কথোপকথন রেকর্ড করে ফেলে স্বাধীন। যখন আসতে যাবে তখনই স্বাধীনের পা পাশে থাকা টেবিলের বায়াতে লাগে, তখনই শব্দ করে ওঠে। হঠাৎ এরকম শব্দ শুনে সকলে চমকে যায়। তখনই স্যার একটু ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, দেখ তো কে ওখানে দাঁড়িয়ে আছে, জলদি যা, আবার পালিয়ে যেতে পারে। এরপর স্বাধীন সেখান থেকে লাফ দিয়ে নিচে নেমে যায়। তারপর কলেজের দেয়াল টপকে বাসায় চলে আসে। অন্যদিকে স্যার ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কিরে কাউকে পেলি? সৌরভের বন্ধু বলে ওঠে, না স্যার, কাউকে তো দেখলাম না। ইভেন নিচের দিকে তাকিয়ে আছি, কিন্তু কাউকে লক্ষ্য করিনি। বোধহয় কোনো বিড়াল টিড়াল হবে। এত রাতে এখানে বেরিয়ে আসবে কোথা থেকে? আচ্ছা, যা হবার হবে, আর তোরা একটু নিজেদেরকে খেয়াল রেখে কাজ করবি। তখন সৌরভ একটু পাট নিয়ে বলে ওঠে, আমাদেরকে নিয়ে আপনার ভাবতে হবে না স্যার, আমরা আমাদের খেয়াল রেখে কাজ করতে পারবো। তখনই স্যার রেগে যায় আর সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি তো তোমরা কীরকম কেয়ারফুল, এর জন্যই তো বললাম। আর নতুন যে ছেলেটা আছে না, পাগলের মতো দেখা যায়, চশমা পরে থাকে, ওর দিকে একটু নজর রাখো। ওকে আমার কীরকম জানি সন্দেহ মনে হচ্ছে। তখন পাশ থেকে সৌরভের বন্ধু সৌরভকে বলতে লাগে, আরে মামা, সেই পাগলা ছেলে স্বাধীনের কথা বলছে নাকি? তাই বোধ হয়। আমাদের কলেজে একমাত্র পাগল ছিল তো সেই। ফিস ফিসে কি বলছো তোমরা? তখনই সৌরভ মুচকে হেসে স্যারকে বলতে লাগে, স্যার, আপনি কি সেই ছেলেটার কথা বলছেন? একটু চুল বড় বড়, মোটা ফ্রেমে চশমা পরা, আর পরনে ঢিলে ঢালা জামা। ওর কথা বলছি। তোমরা চিনতে পারলে কিভাবে? আমাদের স্কুলে তো একমাত্র সেই ছেলেটাই ওই রকম পাগলের মতো, তাই আর কি বললাম। তোমরা যে একদিন ছেলেটাকে মেরেছো সেই খবর কিন্তু আমার কাছে এসেছে, কেন মেরেছো তাও কিন্তু জানি। এভাবে আরও কথা বলে স্যার আর সৌরভ কলেজ থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সুইটি অপেক্ষা করছে, এত রাত হয়ে গেল তাও স্বাধীন আসে না। একটু পর কলিং বেলের শব্দ পেয়ে সুইটি দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলে দেখে সামনে স্বাধীন দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখে সুইটি বলতে লাগে, কি হয়েছে আপনার? এত রাত্রে কোথায় গিয়েছিলেন? তোমাকে কতবার করে বলবো, আমাকে এখানে লেখাপড়ার জন্য পাঠায় নাই। আমার একটা অপারেশন আছে, আর সেই কাজে গিয়েছিলাম। কথাটা বলে সুইটিকে এড়িয়ে স্বাধীন রুমে চলে গেল। স্বাধীনের এরকম রাগান্বিত কথা দেখে সুইটি মনে মনে বলল, আমি আবার এরকম কি বললাম যে আমার উপর রেগে কথা বলছেন? যে হয়তো আজ এমন কিছু হয়েছে যার ফলে সে অনেকটা রেগে আছে। তার কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ সে রেগে গেলে নিজেকে সামলাতে পারে না। তারপর সুইটি কিচেন রুমে গিয়ে খাবার টেবিলে খাবার গুছিয়ে স্বাধীনের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে বলতে লাগে, কই, আপনার কি হলো? খাবার টেবিলে আসেন, খাবার নিয়ে বসে আছি। দরজার ওপাশ থেকে স্বাধীন বললে ওঠে, তুমি টেবিলে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর সুইটিকে খাবার টেবিলে বসে পড়ে আর স্বাধীনের আসার অপেক্ষা করে। তারপর স্বাধীন এসে খাওয়া দাওয়া করে। তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন তার রুমে গিয়ে কমান্ডার স্যারকে ফোন করে, আজকে সকল ইনফরমেশন দিয়ে দেয়। আর কমান্ডার স্যারকে স্বাধীন বলে, আমার আর 2-3 দিন লাগবে, তারপরে আমরা অ্যাকশন নেব। ওই পাশ থেকে কমান্ডার স্যার বলে ওঠে, তোমার যখন যা লাগে আমাকে বলবে, আমি তা তোমার সামনে হাজির করব। আরেকটি কথা মনে রাখবে, নিজের দিকে খেয়াল রেখে কাজ করবে। কমান্ডার স্যারের সাথে আরও প্রয়োজনীয় কিছু কথা বলে স্বাধীন কল রেখে দিয়ে ঘুমিয়ে যায়।
পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় আজকেও কলেজে চলে যায় স্বাধীন। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পায় সৌরভ আর সৌরভের বন্ধুরা কলেজের পেছনে যাচ্ছে। তাদেরকে অনুসরণ করে স্বাধীনও পিছে পিছে যায়। কলেজের পেছনে যেতেই কিছু পোলাপান দেখলো আর সৌরভের বন্ধুরা নেশাদ্রব্য বিক্রয় করছে। স্বাধীন ফোন বের করে তার কিছু পিক তুলে নিল। একটু পর সেখান থেকে স্বাধীন চলে এসে তার ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। এভাবেই কেটে গেল দিনটা। বাসায় এসে স্বাধীন সেনা কমান্ডোকে সকল ইনফরমেশনগুলো দেয়। এভাবে কেটে যায় আরও 7টা দিন। বিকালের দিকে কমান্ডোকে স্বাধীন ফোন করে আর বলতে লাগে, স্যার, ছেলেগুলোর কাছে যতগুলো নেশা ছিল সব বিক্রি হয়ে গেছে। হয়তো আজকে বস এসে ওদেরকে নেশা দ্রব্য দেবে। আমি চাচ্ছি আমরা তখনই ওদের উপর অ্যাটাক করব। কি বলেন আপনি? তখন কমান্ডার উদ্বেগ কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, তোমার যা ইচ্ছা। আর অনেক দিন তো হয়ে গেল মিশনটাতে গিয়েছ, আর তুমি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আগে সংগ্রহ করেছ। আজকে তাহলে ওদের শেষ দিন হবে। এরপর সেনা কমান্ডারের সাথে স্বাধীন আরও প্রয়োজনীয় কিছু কথা বলে ফোন রেখে দেয়। তারপর রাত্রিতে স্বাধীনের বের হওয়া দেখে সুইটি বলে ওঠে, কোথায় যাচ্ছ তুমি? খাওয়া দাওয়া করে যাও। স্বাধীন একটু চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আমি আসছি, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করো না। কই যাবি তুমি? এত রাত হবে যে আমাকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে বলছো? সে কথাটা না হয় আমি এসে বলি। সুইটিকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন সেখান থেকে চলে যায়। কলেজে গিয়ে স্বাধীন সকল সোলজারকে তার যার যার পজিশন দেখিয়ে দেয়। শুধু অপেক্ষা করতে থাকে কখন আসবে সেই ছেলেগুলো। আর স্যার, অপেক্ষার প্রহর শেষে ছেলেগুলো কলেজে প্রবেশ করে। তখনই স্বাধীনের ইশারাতে চারিদিক থেকে গুলি বর্ষণ হয় তাদের ওপর। সৌরভ আর সৌরভের বন্ধুরা কিছু বুঝতে না পারায় সকলে মাটিতে শুয়ে পড়ে। তখনই স্বাধীন আর কমান্ডার অফিসার তাদের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগে, সবাই উঠে লাইন দিয়ে দাঁড়া। সৌরভের কথা বলা গলাটা দেখে কীরকম জানি চেনা চেনা মনে হলো। তখনই সৌরভ সামনের দিকে তাকায় আর দেখতে পায় স্বাধীন। স্বাধীনকে তো দেখে ওখানকার সবাই অবাক। তখনই স্যার সৌরভকে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগে, তোদেরকে কতবার করে বলেছিলাম এই ছেলেটার দিকে নজর রাখবি, কিন্তু তোরা আমার কথা গুরুত্ব দিসনি। দেখ, শেষে এই ছেলেটাই কিনা আমাদেরকে ধ্বংস করলো। এরপর সৌরভ আর স্যারকে গাড়িতে করে সেনাবাহিনী কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। তখনই স্বাধীনকে সেনার সোলজাররা বাহবা দিচ্ছে। স্বাধীনের কাছে এগিয়ে এসে সেনা কমান্ডো বলতে লাগে, তুমি নিজেও জানো না কতটুকু উপকার করেছো স্কুলের জন্য। আমি তোমাকে আজ সত্যি কথা বলছি। আমি যখন স্কুলে আমার মেয়ের অ্যাডমিশন নিতে এসেছিলাম তখন এইখানকার প্রিন্সিপাল আমাকে সব খুলে বলে। তাই তোমাকে এইখানে পাঠিয়েছি। আমি জানতাম তোমার দ্বারাই এই মিশনটা সাকসেসফুল হওয়া সম্ভব, তাই তোমাকে পাঠিয়েছে। স্বাধীন একটু অবাক হয়ে স্যারকে বলতে লাগে, তাহলে কি আপনি আগে থেকে জানতেন এই কাজের সাথে কারা কারা জড়িত? হ্যাঁ, জানতাম, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের ইনফরমেশন ছিল না, তাই তাদেরকে শনাক্ত করতে পারিনি। তোমাকে পাঠিয়েছিলাম তখন ওদের নাম বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি ওদেরকে শনাক্ত করতে পারো কিনা। তারপর সেনা কমান্ডো সাথে আরও কিছু কথা বলে স্বাধীন বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গিয়ে কলিং বেল দিতে দরজা খুলে যায়। তখনই স্বাধীনকে জড়িয়ে ধরে সুইটি। তখন সুইটির মাথায় স্বাধীন হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কি হয়েছে পাগলি, এত রাত পর্যন্ত তুমি জেগে আছো আর এরকম কান্না করছো কেন? তারপর সুইটি স্বাধীনকে ছেড়ে দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগে, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি, তারপর থেকে আর ঘুম আসছে না। স্বাধীন একটু হাসি মুখ নিয়ে বলে ওঠে, আর তারপর থেকে কান্না করছো তাই তো? তুমি সে ছোটই থেকে গেলে, বড় আর হলে না। স্বপ্ন দেখে কেউ কান্না করে নাকি ছোট বাচ্চাদের মতো? চলো, অনেক ক্ষুধা লাগছে, আমাকে তুমি খাইয়ে দেবে। এরপর স্বাধীন রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে দেখতে পাই সুইটি তার জন্য খাবার বেড়ে বসে আছে। তারপর সুইটি তাকে খাইয়ে দিতে লাগলো আর সুইটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই ছেলে, এত রাত পর্যন্ত, আর তোমার জামাতে আমি রক্ত দেখেছি, কি হয়েছে আমাকে একটু বলবে? তারপর স্বাধীন সুইটিকে সকল কথা খুলে বলে। পরের দিন সকালবেলা সুইটি ফ্রেশ হয়ে টেলিভিশন অন করতে খবরের কাগজে স্বাধীনের ছবি আর স্কুলের নাম আসে। খবরে বলছে, স্বাধীনের অপারেশনে স্কুল থেকে মাদক সরবরাহকারী গ্যাংসহ স্যারকে আটক করেছে সেনাবাহিনী। সুইটি ডেকে তুলে নিয়ে আসে স্বাধীনকে, উদ্দেশ্য করে বলে, দেখো, তোমাকে নিয়ে এখন টিভিতেও চর্চা হচ্ছে। এরপর স্বাধীন ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সুইটিকে বলে, তুমি কি বাসায় যাবে নাকি একানি থাকবে? আমার তো অপারেশন শেষ, এখন এখান থেকে যেতে হবে বাসায়। অনেকদিন হলো মা বাবাকে দেখি না, তুমি কি যাবে আমার সাথে?
এরপর সুইটি তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমিও যাব তোমার সাথে। এবার তারা দুজন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। স্বাধীন বাসায় গিয়ে কলিং বেল দিতেই তার মা দরজা খোলে। স্বাধীনকে দেখে বলতে লাগে, কতদিন হলো তোকে দেখি না। তখনই স্বাধীন মাকে উদ্দেশ্য করে বলে, এখন তো দেখতেই পারছো, বাসাতে তো ঢুকতে দাও। এরপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর স্বাধীন তাদের বাসার রুমে বসে পড়ে। মা এক কাপ চা বানিয়ে নিয়ে স্বাধীনের সামনে দেয় আর বলতে লাগে, আমি আর তোর বাবা একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি তুই আমাদের সিদ্ধান্তের উপরে কথা বলবি না। আমি আর তোর বাবা ভেবেছি সুইটি মামনির সাথে তোকে বিয়ে দিব। তুই কি বলিস? স্বাধীন একটু মুচকে হেসে বলতে লাগে, তোমরা যা ভালো ভাবো তাই করো, আমার কোনো অমত নেই। আর হ্যাঁ, আরেকটি কথা, আমরা চাচ্ছিলাম যে তুই আর চাকরিটা করবি না। চাই না আমাদের একমাত্র ছেলে সেনাবাহিনীতে কাজ করুক। দেখো মা, আমি চাই দেশের জন্য কিছু করতে, তাই তোমাদের সব কথা মানতে পারলেও এই কথাটা মানতে পারবো না। আই এম সরি। আচ্ছা, তাহলে তুই ভালো যা মনে করিস তাই কর, আমাদের কোনো আপত্তি নেই। এরপর আরও কিছু কথা বলে স্বাধীন রুমে আসতে সেনা কমান্ডার ফোন করে। স্বাধীন ফোন রিসিভ করে বলতে লাগে, আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে সেনা কমান্ডার সালামের উত্তর নিয়ে বলতে লাগে, ওয়ালাইকুম আসসালাম। কিছু কি বলবেন আমাকে স্যার? ফোন করেছেন যে? হ্যাঁ, আমরা একটা আয়োজন করেছি যেখানে তোমাকে থাকতে হবে, আর আমার বড় স্যার তোমার সাথে কথা বলতে চায়। ওকে স্যার, বুঝলাম। তা কবে আসবো? আগামীকাল রাত্রিতে তুমি ক্যান্টনমেন্টে চলে এসো। ওকে স্যার। এরপর স্বাধীন সেনা কমান্ডের সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। তখনই তার ফোন আবারও বাজতে লাগে। স্বাধীন একটু বিরক্তি নিয়ে ফোন হাতে নিতে দেখে সুইটি ফোন করেছে। ফোনটা রিসিভ করতে সুইটি বলতে লাগে, কেমন আছেন আপনি? আপনার কোনো খোঁজ খবরই নেই। বাসায় এসে কি আমাকে ভুলে গেলেন? স্বাধীন একটু অবাক হয়ে সুইটিকে উদ্দেশ্য করে বলে, বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে মায়ের সাথে কিছু কথা বললাম, তারপর তোমার বাবার সাথে, আর তখনই তুমি কল করেছো। আমি ভাবছিলাম তোমাকে একটা ফোন করব, দেখো তার আগে তুমি ফোন করলে। ও, বুঝতে পেরেছি। তারপর সুইটির সাথে আরও কিছু কথা বলে স্বাধীন ঘুমিয়ে পড়ে। 7 দিন পর। শুনেন, একদম দুষ্টামি করবেন না, আর আপনি আমার কাছে আসবেন না। বিয়ে করেছি কি তোমার কাছ থেকে দূরে থাকার জন্য? সুইটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল স্বাধীন। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আজকে তাদের। আজকে স্বাধীন আর সুইটির বাসর রাত। তখনই সুইটি বলে ওঠে স্বাধীনকে এই কথাগুলো। একটু পর সুইটি বিরক্ত নিয়ে স্বাধীনকে বলতে লাগে, আপনি আমাকে যে অবহেলা করেছেন সেই অবহেলার প্রতিশোধ নিব, তারপর আমি আপনাকে মেনে নেব। তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো, আমি তো তোমাকে বউ হিসেবে মেনেছি, তাতেই হবে। স্বাধীন আর কিছু না বলে ঝাঁপিয়ে পড়ল সুইটির ওপরে। আর আপনাদের কিছু জানতে হবে না, বিয়ে করেন, বউ সব শিখিয়ে দেবে। তারপরে ঠিকই জানতে পারবেন বাসর রাত কেমন আনন্দঘন মুহূর্ত আর মধুর সম্পর্ক হয়।